হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। রাইট ফ্রম ভার্বের আজকের ওয়ান শট ক্লাসে তোমাদের স্বাগতম। রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে তোমাদের যেই প্রবলেমটা হয়ে থাকে, তোমরা অনেকেই এই টপিকটা একদমই অ্যান্সার করতে পারো না, অনেক বেশি ভুল করো। আবার অনেকে তোমাদের মধ্যে যে এই বিষয়টা বুঝো, কিন্তু দেখা গেছে যে তোমাদের 7টা হচ্ছে, 8টা হচ্ছে, 2 থেকে 3টা করে ভুল হয়ে যাচ্ছে। এটার কারণটা যদি আমি একটু ব্যাখ্যা করি, আমরা যেটা করে থাকি যে রাইট ফ্রম ভার্ব নিয়ে বইয়ে অনেক বেশি রুলস থাকে, প্রায় 70 থেকে 80টা রুলস থাকে। তোমরা ওই রুলসগুলো মুখস্থ করার পরে কিছু প্র্যাকটিস করো, কিন্তু বুঝে বুঝে প্র্যাকটিস করা হয় না। তো এই জায়গা থেকে আমরা যাতে এই রাইট ফ্রম ভার্বে ফুল মার্কস রাখতে পারি, সেক্ষেত্রে আমরা কিছু ট্রিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি ফলো করতে পারি। সো আজকে আমরা যেটা করব, এত বেশি রুলস না পড়ে 10টা থেকে 12টা রুলসের মধ্যে আমরা রাইট ফ্রম ভার্ব শেষ করব। এবং আমি তোমাদের এটা এনশিওর করছি, তোমরা যদি এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে দেখো, রাইট ফর্ম ভার্বে তোমাদের কোনো প্রবলেম হবে না এবং তুমি এখানে ফুল মার্কস রাখতে পারবে। সো আমরা যদি একটু টপিকে দেখি, শুরুতে কি আছে আমাদের জন্য, যে রাইট ফর্ম ভার্ব এই বিষয়টা আসলে কি। শুরুতে আমাকে এই টপিকটা বিষয়টা বুঝতে হবে। দেখো, রাইট ফর্ম মানে হচ্ছে সঠিক গঠন। কিসের সঠিক গঠন? ভার্বের সঠিক গঠন। তুমি খেয়াল করে দেখবা যে তুমি যখন কোনো কিছু বলো বা লিখো, মাঝে মাঝে আমরা এইভাবে বলি যে আই প্লে ক্রিকেট, মাঝে মাঝে এভাবে বলি যে আই এম প্লেইং ক্রিকেট, আবার মাঝে মাঝে বলি যে আই উইল প্লে ক্রিকেট। একটু খেয়াল করে দেখো তো যে এই সেন্টেন্সের প্রত্যেকটার ভার্ব কিন্তু চেঞ্জ হচ্ছে। কখনো প্লে বলছি, কখনো অ্যাম প্লেইং বলছি, কখনো উইল প্লে বলছি। এই যে ভার্বগুলো চেঞ্জ হচ্ছে, এগুলো কি অনুযায়ী চেঞ্জ হয়? এগুলো হচ্ছে টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। তো তোমাদের পরীক্ষায় যেরকম আসবে, ওপরে কতগুলো ওয়ার্ড দেওয়া থাকবে, এই ওয়ার্ডগুলো হবে ভার্ব, ওই ভার্বগুলো টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে যে ওইটা কোন টেন্সের স্ট্রাকচারে হবে। এটাকে আমরা বলি রাইট ফর ভার্ব। যেমন আমরা যেটা বলেছি যে নিচের কতগুলো সেন্টেন্স দেওয়া হয়েছে, আই প্লে ক্রিকেট, আই প্লেড ক্রিকেট, আই উইল প্লে ক্রিকেট, অ্যাম প্লে ক্রিকেট। দেখো, এই ভার্বগুলো কিন্তু এক একটা এক এক রকম, প্লে হয়েছে, কখনো কখনো প্লেড হয়েছে, উইল প্লে, অ্যাম প্লে। এরপরে যেটা আছে, তোমাদের যেভাবে পরীক্ষায় আসবে, ধরো এই সেন্টেন্সটা যদি আমরা একটু খেয়াল করি যে আই গোয়িং টু মার্কেট রেগুলারলি, তুমি হয়তো ধরতে পেরেছো কিছুটা, তোমার কাছে কিছুটা খাপছাড়া লাগছে। খাপছাড়া কেন লাগছে? এটা এরকম হওয়া দরকার ছিল যে আই গো টু মার্কেট রেগুলারলি, যে আমি প্রতিদিন কি করি, মার্কেটে প্রতিদিন যাই। তো প্রতিদিন যেহেতু মার্কেটে যাই, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিটে কিন্তু কখনো ভার্বের সাথে আইএনজি হয় না। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটে কি হয়, ভার্ব ওয়ান হয়। তাহলে আই গো টু মার্কেট রেগুলারলি, এরকম হওয়ার কথা। সেকেন্ড যেটা আছে যে আই গো টু মার্কেট ইয়েস্টারডে, এইটাও তোমার কাছে খাপছাড়া মনে হচ্ছে। এখানে এরকম হওয়া দরকার ছিল যে আমি, এটার যে বাংলা মিনিংটা আছে, আমি গতকাল কি করেছিলাম, মার্কেটে গিয়েছিলাম। যেহেতু পাস্ট আছে, তাহলে এখানে কি হবে, ওয়েন্ট হবে। এরপরে যেটা আছে যে আই গো টু মার্কেট টুমোরো, এটার অর্থটা কি দাঁড়ায় যে আমি আগামীকাল কোথায় যাব, মার্কেটে যাব। যেহেতু আগামীকাল যাব, এটা কিন্তু ফিউচার টেন্সে আছে, তাহলে এইখানে যে ভার্বটা আছে এটা কিন্তু ইনকারেক্ট। এটা এরকম হওয়া দরকার ছিল যে আই শ্যাল গো টু মার্কেট টুমোরো। তো এরকম আমাদের যেটা করতে হবে, একটা সেন্টেন্সের ভার্বগুলো আমাদের কারেক্ট ফর্ম রাখতে হবে। এটাকে বলা হয় আমরা রাইট ফর্ম অফ ভার্ব। আচ্ছা, এই যে আমরা রাইট ফর্ম ভার্ব কারেক্ট করছি, এখানে যেভাবে কারেক্ট করলাম যে আমি আগামীকাল মার্কেটে যাব, আই শ্যাল গো। আমি মার্কেটে গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি প্রতিদিন মার্কেটে যাই, আই গো টু মার্কেট রেগুলারলি। এই যে ভার্বগুলো ঠিক করেছি, বলো তো আমি কোন স্ট্র্যাটেজি ফলো করে ঠিক করেছি? এগুলো কিন্তু টেন্সের স্ট্র্যাটেজি ফলো করে। তার মানে
কোনো একটা সেন্টেন্সের ভার্ব কেমন হবে এটা ডিপেন্ড করে টেন্সটা কি, ওই ভার্বটা কোন সময়ে হয়েছে। তার মানে রাইট ফর্ম ভার্ব শিখতে হলে আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে টেন্স শিখতে হবে। টেন্স আমরা যেভাবে শিখে আছি এটা কিন্তু আমরা একদম ক্লাস 6 থেকেই বা আরও আগে থেকেই এটা শিখে আসি, কিন্তু টেন্সটা আমরা আসলে যেভাবে শিখি ওইভাবে কিন্তু কাজে লাগাতে পারি না, কারণ আমরা জাস্ট টেন্সের স্ট্রাকচারগুলো মুখস্থ করি। কিন্তু তুমি যদি এটার এক্সপ্রেশন না বুঝো, টেন্সের বিষয়টা আসলে এক্স্যাক্টলি না বুঝো, তাহলে কিন্তু তুমি ইংলিশে অ্যাটলিস্ট ভালো করতে পারবে না। আর রাইট ফর্ম ভার্ব পারার জন্য তোমাকে অবশ্যই টেন্সের সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে এবং এই স্ট্র্যাটেজি অনুযায়ী রাখতে হবে, শুধু স্ট্রাকচার মুখস্থ করলে হবে না। সো টেন্স যদি আমি একটু তোমাদের বিস্তারিত বলতে চাই, টেন্স বিষয়টা আসলে কি? টেন্স মানে হচ্ছে সময়। কিসের সময়? কোনো একটা কাজ হওয়ার সময়। টেন্সকে 3টা ভাগে ভাগ করা হয়। যেমন একটা কাজ 3টা সময় হতে পারে, এটা ফার্স্টে হতে পারে, এটা প্রেজেন্টে হতে পারে, এটা ফিউচার হতে পারে। এই জন্য টেন্সও 3 প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। সো প্রত্যেকটা টেন্স আবার আমরা জানি 4 ভাগে ভাগ করা হয়: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম। ইনডিফিনিট টেন্সগুলো যেরকম হয়, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট যেরকম হয় যে সচরাচর কোনো একটা কাজ হয়, সব সময় হয়। যেমন আমি স্কুলে যাই, আমি প্রত্যেকদিন মাঠে খেলা করি, আমি বই পড়ি, এই যে আমার ডেইলি অ্যাক্টিভিটিস যেটা স্বাভাবিকভাবেই প্রত্যেক দিনই হয়, এই ধরনের এক্সপ্রেশনগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিটের ভার্ব যেরকম হয়, ভার্ব 1 হয় সবসময় আমরা জানি। তাহলে আমি যাই, তাহলে আই গো। সে খেলে, হি প্লেস। তারা লিখে, দে রাইট। এগুলো দিয়ে ডেইলি একটা অ্যাক্টিভিটিস বোঝে, যে একদম নর্মালি যেটা স্বাভাবিকভাবে হয় এরকম। এখন এখানে আয়ের সাথে গো হয়েছে, কিন্তু হি এর সাথে কেন প্লেস হলো, এটা একটা কোশ্চেন হতে পারে। আমরা জানি সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন এবং সিঙ্গুলার হয়, তখন ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তো এখন পারসন বিষয়টা যেরকম আমরা জানি পারসন 3 প্রকার, যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে কি আই এবং উই। ফার্স্ট পারসন হচ্ছে আই এবং উই। সেকেন্ড হচ্ছে ইউ। আর থার্ড হচ্ছে হি হতে পারে, শি হতে পারে, রহিম হতে পারে। অতএব ফার্স্ট পারসন হচ্ছে আই উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ। আই উই এবং ইউ ছাড়া বাকি যা কিছু আছে সব কিছু কি হবে? থার্ড পারসন হবে। সিঙ্গুলার মানে হচ্ছে এক এবং প্লুরাল হচ্ছে একের বেশি। যখনই সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার হবে তখন আমরা অ্যাজ বাই ইয়েস নিব। যেমন হি, হি কি থার্ড পারসন, আই উই এবং ইউর মধ্যে নেই, এটার বাইরে আছে, হি আছে। তো হি থার্ড পারসন এবং একজনকে বোঝাচ্ছে, এই জন্য কিন্তু আমরা কি নিয়েছি? অ্যাজ বাই ইয়েস নিয়েছি। একইভাবে দেও কিন্তু থার্ড পারসন, এটা আই উই এবং ইউর মধ্যে নেই, কিন্তু এটা হচ্ছে প্লুরাল। তো থার্ড পারসন প্লুরাল হলে কিন্তু আমরা অ্যাজ বাই ইয়েস নিব না, শুধু থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে নিব। তার মানে আমি যদি ফার্স্ট ইনডিফিনিটিভ বিষয়টা দেখি, যে আমি গিয়েছিলাম, কোনো একটা কাজ অতীতকালে হয়েছিল এরকম বোঝাবে। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, এখানে সবসময় কি হয়? ভার্ব 2 হয়। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। সে খেলেছিল, হি প্লেড। তারা লিখেছিল, দে রোট। ফিউচার ইনডিফিনিট এরকম হয়, ভবিষ্যৎকালে কোনো একটা কাজ হওয়া বোঝাবে। যেমন আমি যাব, আই শ্যাল গো। এখানে কি হয়? ভার্ব শ্যাল উইল এর পরে সবসময় কি হয়? ভার্ব 1 হয়। তাহলে আমি যাব, আই শ্যাল গো, অথবা আই উইল গো। সে খেলবে, হি উইল প্লে। তারা লিখবে, দে উইল রাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেরকম হয়, যে কোনো একটা কাজ বর্তমান সময়ে চলমান বোঝাবে, মানে বর্তমান সময়ে চলছে এরকম বোঝাবে।
যেমন আমি যাচ্ছি, যাচ্ছি দ্বারা কোনো কাজ করা, কাজ চলমান বোঝাচ্ছে, এখনও চলছে এরকম বোঝাচ্ছে। এখানে ভার্ব যেরকম হয় অ্যামিজের ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আমি যাচ্ছি, আই এম গোয়িং। সে খেলছে, হি ইজ প্লেয়িং। তারা লিখছে, দে আর রাইটিং। পাস্ট কন্টিনিউয়াস যেরকম হয় যে অতীতকালে কোনো একটা কাজ চলমান বোঝায়। যেমন আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি যাচ্ছিলাম বলতে কি পাস্টে ঘটনার চলমান ছিল। তাহলে আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। এখানে ভার্ব যেরকম হয় ওয়াজের ভার্বের সাথে আইএনজি হয়। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। সে খেলছিল, হি ওয়াজ প্লেয়িং। তারা লিখছিল, দে ওয়ার রাইটিং। ফিউচার কন্টিনিউয়াস যেরকম হয় ভবিষ্যৎকালে কোনো একটা কাজ চলমান বোঝাবে। যেমন আমি যেতে থাকবো, এটা দিয়ে কি বোঝাচ্ছে যে ভবিষ্যৎকালে কি করবে, কাজটি হতে থাকবে, আমি যেতে থাকবো, চলমান থাকবে। এখানে ভার্ব যেরকম হয় উইল বি অথবা শিল বি ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আমি যেতে থাকবো, আই শিল বি গোয়িং। সে খেলতে থাকবে, হি উইল বি প্লেয়িং। তারা লিখতে থাকবে, দে উইল বি রাইটিং। এরপরে যেটা আছে, আচ্ছা আমরা আগে পারফেক্ট কন্টিনিউয়াসগুলো পড়বো, কারণ এটা হচ্ছে কন্টিনিউয়াসের সাথে যেহেতু মিল আছে এই জন্য আগে এটা পড়বো। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস কি, কোনো একটা কাজ চলমান বোঝাবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে ওই কাজটা কোনো একটা সময়ে ধরে চলমান থাকবে। যেমন আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি, দেখো একটা সময় ধরে চলমান আছে। এখন আমি যদি নর্মাল বলি আমি যাচ্ছি, তখন সেটা কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যখন বলবো আমি একটা সময় ধরে যাচ্ছি, আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি, সকাল থেকে যাচ্ছি, এরকম যখন একটা সময় থাকবে কন্টিনিউয়াসের সাথে, এটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স। এখানে ভার্ব যেরকম হয় হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স। সে সকাল থেকে খেলছে, হি হ্যাজ বিন প্লেয়িং সিন্স মর্নিং। এখানে ফর এবং সিন্স, ফর এবং সিন্স, এইখানে তোমাদের মধ্যে কিছুটা কনফিউশন থাকতে পারে যে কখন কোথায় ফর দিব আর কখন সিন্স দিব। ফর হচ্ছে কোনো একটা সময় ধরে যদি বোঝায়, যেমন 2 ঘন্টা ধরে ফর 2 আওয়ার্স, 5 দিন ধরে ফর 5 ডেজ। এখন আমি যদি বলি সকাল থেকে, থেকে অর্থ আসে যখন আমরা কি করি, সিন্স ইউজ করি। সিন্স মর্নিং, সকাল থেকে। সিন্স আফটারনুন, বিকাল থেকে। 1971 সাল থেকে, সিন্স 1971। এরকম যখন থেকে অর্থ আসবে তখন আমরা সিন্স নিব, আর যখন ধরে কোনো একটা সময় ধরে বুঝাবে তখন আমরা কি নিব, ফর নিব। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কোনো একটা কাজ একটা সময় ধরে চলমান ছিল, চলমান শুধু যদি চলমান ছিল, যেমন আমি যাচ্ছি, আমি যাচ্ছিলাম, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এখন আমি যদি এভাবে বলি যে আমি 2 ঘন্টা ধরে যাচ্ছিলাম, সেটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। যেমন আমি 2 ঘন্টা ধরে যাচ্ছিলাম, আই হ্যাড বিন গোয়িং ফর 2 আওয়ার্স। এখানে ভার্ব যেরকম হয় হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি হয়। সে সকাল থেকে খেলছিল, হি হ্যাড বিন প্লেয়িং সিন্স মর্নিং। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যেরকম হবে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ সময় ধরে চলমান থাকবে। যেমন আমি 2 ঘন্টা ধরে যেতে থাকবো, কোনো একটা কাজ চলতে থাকবে একটা সময় ধরে। এটা কি হবে তাহলে, আই শিল হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স। এখানে কি হয়, ভার্ব শিল হ্যাভ অথবা উইল হ্যাভ বিন হয়, তারপর ভার্বের সাথে আইএনজি হয়। সে সকাল থেকে খেলতে থাকবে, হি উইল হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং। সকাল থেকে সে খেলতে থাকবে। এরপর আরেকটা বাকি থাকে আমাদের পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটাতে কিন্তু তোমাদের অনেক বেশি ভুল হয়। প্রেজেন্ট পারফেক্ট বলতে আমরা যেটা বুঝি যে কোনো একটা কাজ অতীতে শেষ হয়েছে, যার ফলটা এখনও আছে, এরকম। তো এটার এক্সপ্রেশন যেরকম আছে যে আমি গিয়েছি, সে খেলেছে, তারা লিখেছে। তো এই টেন্সগুলো তোমার কাছে বাংলা যখন তুমি এক্সপ্রেশনটা নিবা তখন তোমার কাছে পাস্ট টেন্স মনে হবে, যে আমি গিয়েছি, ও আচ্ছা আমি তো গিয়েছি, এটা তো পাস্ট। এটা পাস্ট তোমার কাছে মনে হলো
এই এক্সপ্রেশন যখন আসবে তখন তোমাকে প্রেজেন্ট পারফেক্টে নিতে হবে। একটা ট্রিক্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে কখনো ল থাকবে না, এরকম গিয়েছি পড়েছি এরকম ছি ছে এরকম কিছু থাকবে। যেমন আমি যদি বলি আমি গিয়েছিলাম, ল আছে, তখন পাস্ট হবে। আর যখন আমি বলি গিয়েছি তখন সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের ভার্ব যেরকম হয় হ্যাভ হ্যাজ ভার্ব 3 হয়। তাহলে আমি গিয়েছি, আই হ্যাভ গন, সে খেলেছে, হি হ্যাজ প্লেড, তারা লিখেছে, দে হ্যাভ রিটেন। পাস্ট পারফেক্টে যেটা হয় যে অতীতে দুইটা কাজ থাকে, দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল ওইটাকে আমরা পাস্ট পারফেক্ট ধরে থাকি। যেমন রাহাত খেলেছিল, রাহাত হ্যাড প্লেড, এখানে আমরা জানি ভার্ব হয় হ্যাড প্লাস ভার্ব 3। ফিউচার পারফেক্ট হচ্ছে যে কোনো একটা কাজ ভবিষ্যৎকালে হয়ে থাকবে, কোনো একটা কাজ হয়ে থাকবে যদি বোঝায় তখন ফিউচার পারফেক্ট বোঝায়। ফিউচার পারফেক্টের ভার্ব হয় শেল হ্যাভ, উইল হ্যাভ, ভার্ব 3। যেমন আমি গিয়ে থাকবো, আই শেল হ্যাভ গান, সে খেলে থাকবে, হি উইল হ্যাভ প্লেড, তারা লিখে থাকবে, দে উইল হ্যাভ রিটেন, তারা লিখে থাকবে। আমি যদি এইভাবে এক্সপ্রেশনটা বলি যে আমি লিখব, তখন ফিউচার ইনডিফিনিট, যে আই উইল রাইট। আমি যদি এভাবে বলি যে আমি লিখে থাকবো, এক্সপ্রেশন চেঞ্জ হওয়ার পরে লিখে থাকবো, এ আর হচ্ছে ব এরকম যদি থাকে লিখে থাকবো, তখন ওই এক্সপ্রেশনটা আমরা কি করব? ফিউচার পারফেক্টে লিখব। আচ্ছা, এই হচ্ছে আমাদের টেন্সের যে বেসিক বিষয়গুলো আছে, টেন্সের এক্সপ্রেশনগুলো আছে ওইগুলো। এই টেন্সের এক্সপ্রেশনগুলো যদি তুমি ভালো করে শিখো এবং বুঝতে পারো, যে কোনো একটা বাংলা সেন্টেন্স দেখে যদি তুমি চিনতে পারো যেটা কোন টেন্সে আছে, তখন তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল অনেক বেশি ইমপ্রুভ করবে। পাশাপাশি রাইট ফ্রম ভার্বের আমাদের মেইন স্ট্র্যাটেজি থাকবে হচ্ছে টেন্স দিয়ে আমরা সব কিছু সলভ করব। এরপর আমরা হচ্ছে খুব বেশি রুলস পড়বো না, জাস্ট 10 থেকে 12টা রুলসের মধ্যেই আমরা সবগুলো রাইট ফ্রম ভার্বের বিষয়গুলো শেষ করব। রুল 1-এ যেটা আছে, রুল 1-এর ক্ষেত্রে যেটা হয়, সাবজেক্ট যখন সিঙ্গুলার হয়, মানে সিঙ্গুলার সাবজেক্ট প্লাস সিঙ্গুলার ভার্ব, আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব কি হবে? প্লুরাল হবে। যেমন এখানে কিছু বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব দেওয়া আছে। এই বিষয়গুলো আমাদের প্রায়ই অনেক বেশি কনফিউজিং মনে হয়, যে আমরা হি এর সাথে অনেক সময় হ্যাভ দিয়ে ফেলি, হি এর সাথে যে হ্যাজ হয় আমরা মনে রাখতে পারি না, দে এর সাথে আবার হ্যাজ দিয়ে ফেলি। তো এই ক্লাসগুলো একদম বেসিক ক্লাস, এবং এই বেসিক রুলসগুলো দিয়ে, এখানে কোনো কঠিন কোনো রুলস নেই, আমরা নর্মালি যেগুলো পড়ে আসি জেনে আসি ওইগুলোই, এগুলোর মধ্য দিয়ে আমরা কি করব? রাইট ফ্রম ভার্বটা শিখবো খুব সহজে। আমরা দেখি আসলে, আচ্ছা, বি ভার্বের মধ্যে যেগুলো থাকে আমরা জানি, বি ভার্বের মধ্যে থাকে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এরকম। হ্যাভ ভার্বের মধ্যে থাকে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্বের মধ্যে থাকে ডু, ডাজ, ডিড। আচ্ছা দেখো, আমি যদি এভাবে বলি আই বি হ্যাপি টুডে, বি মান হচ্ছে বি ভার্বগুলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, তাহলে এটা এখানে কি হবে? যে আজকে আমি অনেক হ্যাপি, প্রেজেন্ট টেন্স, আজকে যেহেতু বলছে তাহলে আই এম যেহেতু আই সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্ব এম বসবে। এরপরে যেটা আছে যে আই বি হ্যাপি ইয়েস্টারডে, এখন আমাকে একটু বলো তো এখানে কি এম হবে? এখানে কিন্তু এম হবে না, কারণ এটা ফার্স্ট বোঝাচ্ছে যে আমি গতকালকে হ্যাপি ছিলাম, যেহেতু ছিলাম তাহলে এখানে ওয়াজ হবে। এখানে কিন্তু ওয়্যার লেখা যাবে না, আমরা পড়েছিলাম যে সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে ভার্ব কি হবে? সিঙ্গুলারই হবে। এরপর যেটা আছে হি বি হ্যাপি টুডে, সে আজকে অনেক হ্যাপি, তাহলে আজকে যেহেতু আছে প্রেজেন্ট, তাহলে হি ইজ হ্যাপি টুডে। এখানে কিন্তু আমি হি আর লিখতে পারবো না, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার হবে। হি ড্যাশ হ্যাপি ইয়েস্টারডে, সে গতকাল কি ছিল? হ্যাপি ছিল, যেহেতু পাস্ট টেন্স, তাহলে হি ওয়াজ হ্যাপি ইয়েস্টারডে। যখন দে আসলো, যে দে ড্যাশ হ্যাপি টুডে, তখন কি আমরা দে ইজ লিখবো?
দে প্লুরাল যেহেতু দে আর হবে, দে আর হ্যাপি টুডে। আবার যখন পাস্ট টেন্স দিয়ে দে ড্যাশ হ্যাপি ইয়েস্টারডে, তারা ইয়েস্টারডেতে কি ছিল, হ্যাপি ছিল, তাহলে দে ওয়ার হ্যাপি ইয়েস্টারডে। সো যখন কি করছে এখানে প্লুরাল ভার্ব আছে তখন ভার্ব প্লুরাল হচ্ছে, সাবজেক্ট যখন প্লুরাল আসছে। আবার যখন সাবজেক্ট সিঙ্গুলার হচ্ছে ভার্বটা কি হয়ে যাচ্ছে, সিঙ্গুলার হয়ে যাচ্ছে। হ্যাভ ভার্বের ক্ষেত্রে যেরকম চেঞ্জ হয়, যেমন আই ড্যাশ আই হ্যাভ এ কার নাও, আমার একটা কি আছে, কার আছে। তাহলে আয়ের সাথে আমরা জানি কি সিঙ্গুলার ভার্ব হিসেবে হ্যাভ বসে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তাহলে হ্যাভই থাকবে এখানে। আই হ্যাভ এ কার নাও, ওয়ান্স আই হ্যাভ এ কার, কোনো এক সময়, ওয়ান্স মানে হচ্ছে একদা, কোনো এক সময় আমার একটা কার ছিল। যেহেতু পাস্ট টেন্স আমরা জানি পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, আয়ের সাথে হ্যাড হয়। আই হ্যাড এ কার ওয়ান্স। এরপর হি হ্যাভ এ কার নাও, তার এখন কি আছে, একটা কার আছে। যেহেতু প্রেজেন্ট টেন্স আমরা জানি হি এর সাথে সবসময় কি হয়, হ্যাজ হয়। এই যে দেখো এই বিষয়গুলো তোমার কাছে এটা খুব বেসিক মনে হচ্ছে, যে তোমরা যারা অনেক মানে বিষয়টা বুঝো, রাইট প্রপার অলরেডি অ্যান্সার করতে পারো, তাদের কাছে মনে হচ্ছে আরে এইগুলো কেন। তুমি বুঝতে পারবা যে এগুলো কিন্তু আমাদের হর হামেশাই ভুল হয়। তোমরা যারা ভালো তারাও কিন্তু প্রায় সময় কী করে ফেলো, ভুল করে ফেলো। সো আমরা বেসিকগুলো ক্লিয়ার করছি যাতে একদম যারা খুব বেশি পারো তাদের বেসিকটা যাতে আরও স্ট্রং হয়, যারা একদমই পারো না তারা যাতে মোটামুটি কী করতে পারো, এই ক্লিয়ারেন্সগুলো করতে পারো। এরপরে যেটা আছে ওয়ান্স হি ড্যাশে কার, এখানে হ্যাভ আছে। সো এইভাবে যেহেতু আছে যে কোনো এক সময় তার একটা কার ছিল পাস্ট টেন্স, তাহলে আমরা কি নিতে পারি, হ্যাড নিতে পারি। ওয়ান্স হি হ্যাড এ কার। এরপরে যেটা আছে দে হ্যাভ এ কার নাও, তাদের কি আছে, একটা কার আছে এখন। সো দে যেহেতু আছে, দের সাথে আমরা কি জানি, কি বসে হ্যাভ ভার্বের মধ্যে, হ্যাভ বসে, দে হ্যাভ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ওয়ান্স দে হ্যাভ এ কার, একসময় তাদেরকে একটা কার ছিল, যেহেতু পাস্ট টেন্স দের সাথে হ্যাড বসে। এরপর ডু ভার্বগুলো নর্মালি যেরকম হয়, যে আই নট রাইট এভরিডে, এটা মানে হচ্ছে যে এক্সপ্রেশনটা এরকম যে আমি প্রত্যেকদিন লিখি না, তাহলে আমি প্রত্যেকদিন লিখি না প্রেজেন্ট টেন্স যেহেতু, তাহলে আই ডোন্ট রাইট, আই ডোন্ট রাইট এভরিডে। আমি প্রতিদিন কি করতাম না, লিখতাম না। এরপরে যেটা আছে যে আই নট রাইট ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে হচ্ছে লিখিনি, যে গতকাল আমি কোনো কিছু লিখিনি, এরকম। যেহেতু লিখিনি পাস্ট টেন্স, তখন আমরা কি নিব, ডিড নট নিব। তাহলে আই ডিডন্ট রাইট ইয়েস্টারডে। এরপর যেটা আছে হি নট রাইট এভরিডে, সে প্রত্যেকদিন কি করে না, লিখে না। এখন আমাকে বলো যে হি এর সাথে কি আমরা ডু বা ডু নিব, হি এর সাথে কিন্তু ডু হয় না, হি এর সাথে ডাজ হয়, তাহলে ডাজ নট, ডাজন্ট রাইট। হি নট রাইট ইয়েস্টারডে, সে গতকালকে কি করে নাই, লিখে নাই। যেহেতু পাস্ট টেন্স হি এর সাথে আমরা ডিডেন্ট লিখব, ডিডেন্ট রাইট। এরপর যেটা আছে দে নট রাইট এভরিডে, তারা কি করে না, প্রত্যেকদিন লিখে না। আমরা জানি দে এর সাথে কোন ভার্ব বসে, ডু ভার্বের মধ্যে ডু বসে, দে ডোন্ট রাইট। এরপর যেটা যে দে নট রাইট ইয়েস্টারডে, তারা গতকাল কি করে নাই, লিখে নাই। সো গতকাল যেহেতু আসছে পাস্ট টেন্স, সো আমরা ডিড নিব, ডিডন্ট রাইট। এই যে আমরা বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্বগুলো এভাবে শিখলাম, এর ফলে যেটা হবে যে কোথায় হচ্ছে হ্যাজ হয়, কখন হ্যাভ হয়,
কখন ডু হয়, কখন ডাজ হয়, এই যে কনফিউশনগুলো আমাদের দূর হয়ে যাবে। এরপরে যেটা আছে তোমাদের রুল 2, আমরা এটা অলরেডি পড়ে ফেলছি যে প্রেজেন্ট ইনডিফিনিটির ক্ষেত্রে যখন সাবজেক্ট কি থাকে, সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার হয়। প্রেজেন্ট ইনডিফিনিটির সময় সাবজেক্ট যখন থার্ড পারসন এবং সিঙ্গুলার হয়, ভার্বের সাথে অ্যাজ বা ইএস যুক্ত হয়। ফার্স্ট পারসন কোনগুলো? আই এবং উই। সেকেন্ড পারসনের মধ্যে আছে ইউ। থার্ড পারসনের মধ্যে আছে বাকি যা কিছু আছে, যে আই, উই, ইউ ছাড়া যা কিছু আছে সব কিছু কি থার্ড পারসন। সো হি হতে পারে, সি হতে পারে, রহিম, বিশ্ব, আকাশ বাতাস পৃথিবী যা কিছুই আসে সব কিছু হবে থার্ড পারসন। আর সিঙ্গুলার মানে হচ্ছে এক, প্লুরাল মানে হচ্ছে একের বেশি। এক্সাম্পলগুলো যদি আমরা একটু দেখি, যে আই রাইট হবে নাকি রাইটস হবে? তো আই হচ্ছে কিন্তু ফার্স্ট পারসনের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাজ বাই ইয়েস, তাই না? তো রাইট হবে, আই রাইট, আমি লিখি। হি প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে। এখন বলো তো আমরা কি দিব, প্লে লিখবো নাকি প্লেজ লিখবো? দেখো, হি হচ্ছে থার্ড পারসন এবং একজন সিঙ্গুলার। সো যখনই থার্ড পারসন হবে, সিঙ্গুলার হবে, আমরা কি করব, অ্যাজ বাই ইয়েস দেব, প্লেস। এরপর যেটা আছে ক্রিকেট এন্টারটেইন আস। ক্রিকেট আমাদের কি করে, এন্টারটেইন করে। দেখো, ক্রিকেট কি আই, উই এবং ইউর মধ্যে আছে? নেই। সো এটা অবশ্যই থার্ড পারসন এবং সিঙ্গুলার একটা বিষয়কে যেহেতু বোঝাচ্ছে, সো আমরা অ্যাজ বাই ইয়েস দেব, এন্টারটেইনস। এরপর দে প্লে ক্রিকেট, তারা কি করে, ক্রিকেট খেলে। এখন তোমরা বলতে পারো যে দে থার্ড পারসন যেহেতু তাহলে অ্যাজ বাই ইয়েস হবে। না, এই ভুল কিন্তু করা যাবে না। দে থার্ড পারসন, কিন্তু এটা কিন্তু প্লুরাল। সো থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা কি করি, অ্যাজ বাই ইয়েস দিই, প্লুরাল হলে কিন্তু দিব না। তাহলে দে প্লে ক্রিকেট। এরপরে রাতুল রেসপেক্ট হিজ টিচার্স। রাতুল কি করে, তার টিচারদের রেসপেক্ট করে। এই দেখো, রাতুল কিন্তু থার্ড পারসন এবং একজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার। তাহলে আমরা কি করব, অ্যাজ বাই ইয়েস দিব, রেসপেক্টস। তাহলে আমরা এভাবে এখানে এটা শিখলাম যে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন আমরা ভার্বের শেষে অ্যাজ বা ইএস দেই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। এরপরে যেটা আসবে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস। এটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব বেশি ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট রাইট ফর ভার্বের জন্য। ইভেন তোমরা যে কোনো কিছু ফ্রি হ্যান্ডে লিখতে যাবা, তোমাদের এই ভয়েস সম্পর্কে একটা প্রপার আইডিয়া থাকা লাগবে। এখন এই ভয়েসগুলো বলতে আমরা কি বুঝছি? এখন আমি যদি তোমাকে এইভাবে বলি, বলো তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কয়টা স্ট্রাকচার আছে? অনেকেই তোমরা বলবা যে একটা স্ট্রাকচার দিত, কিন্তু না, একটা টেন্সের সবসময় দুইটা করে স্ট্রাকচার থাকে। প্রেজেন্ট ডিফিনিট টেন্সেরও দুইটা স্ট্রাকচার, একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর একটা হচ্ছে প্যাসিভ। যেমন অ্যাক্টিভের ক্ষেত্রে হয় ভার্ব ওয়ান, যেমন আই প্লে ক্রিকেট। আবার প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, যে ক্রিকেট ইজ প্লেড বাই মি, এখানে হয় অ্যাম ইজ এর ভার্ব থ্রি। তার মানে একটা টেন্সের ক্ষেত্রে সবসময় দুইটা স্ট্রাকচার থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সের, একটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্সের। সো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যেরকম হয় সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয় সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, প্যাসিভের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ এর ভার্ব থ্রি। যেমন উই অফেন অবে দ্য লস। আমরা কি করি, প্রায় সময় অফেন কি করি, লস মেনে চলি। আমরা সাধারণত তো আইন মেনে চলি, তাই না? হ্যাঁ, অবশ্যই। এখন এটা কি হবে, যে উই অফেন অবে, যেহেতু অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ডিফিনিট, যে মেনে চলি সব সময়। আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম টেন্স, যে যেটা সচরাচর হয়ে থাকে, সবসময় মেনে চলি, এরকম হয়। তাহলে উই অফেন অবে দ্য লস।
অবে কেন হয়েছে? কারণ আমরা জানি অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, ভার্ব ওয়ান হয়। এখন সেকেন্ড যে সেন্টেন্সটা আছে যে লস অফেন অবে বাই আস, প্রায় সময় আমাদের দ্বারা কি করা হয়, লসগুলো মেনে চলা হয়, যে মেনে চলা হয় প্রায় সময়, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্স। কিন্তু এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এটা কিন্তু প্যাসিভ। এখন তোমাদের মধ্যে অনেকেরই তোমার অ্যাক্টিভ প্যাসিভ আইডেন্টিফাই করতে প্রবলেম হয়, যে আমি কীভাবে বুঝবো এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এটার একদম সহজ উপায় হচ্ছে তুমি জাস্ট এখানে যে ভার্বটা আছে দেখবা যে এই ভার্বটা যে করে সে কি সাবজেক্টের জায়গা আছে কিনা। যেমন অবে করা, মেনে চলা, কে মেনে চলে? উই, অবশ্যই আমরা। এটা কিন্তু শুরুতে আছে, একদম সাবজেক্টে আছে। তো যখন ভার্বের কাজ যে করবে সে যদি সাবজেক্টে থাকে সেটা অ্যাক্টিভ। যখন ভার্বের কাজ যে করবে ও সাবজেক্টের জায়গায় না থাকে তখন সেটা কিন্তু প্যাসিভ। যেমন অবে হচ্ছে মান্য করা, কে মানুষ মান্য করবে? আমরা। আমরা তো সাবজেক্টের জায়গায় শুরুতে নেই, আজকে হচ্ছে শেষে, শেষে থাকলে হবে না, অবজেক্টের জায়গায় থাকলে হবে না, সাবজেক্টের জায়গায় থাকতে হবে। সো এটা যেহেতু প্যাসিভ, যখন অবে কে করে সে সাবজেক্টের জায়গায় নেই, এটা প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ হলে আমাদের কি করতে হবে, প্যাসিভ রিস্ট্রাকচার ওয়েতে লিখতে হবে, যে অ্যাম ইজ এর ভার্ব। তাহলে লস যেহেতু আছে আর হবে, আর অবে যেহেতু আছে অবেইট হবে। আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে যে laws often are obeyed by us। আচ্ছা, এরপরে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যেটা হয়, অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব হয় ভার্ব টু, কিন্তু যখন এটা প্যাসিভ হয় তখন কি হয়, ওয়াজ এর ভার্ব থ্রি। যেমন উই কমপ্লিট দ্য টাস্ক ইয়েস্টারডে, আমরা কি করেছিলাম, টাস্কটা গতকাল কমপ্লিট করেছিলাম। এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ কীভাবে বুঝবো, যে কাজটা কে করেছিল কমপ্লিট, আমরা। তাহলে উই সাবজেক্টের জায়গায় আছি আমরা, যেহেতু অ্যাক্টিভ সেন্টেন্স আমরা কি করব, ভার্ব ওয়ান নিব, ভার্ব টু নিব, পাস্ট টেন্স যেহেতু। তাহলে কি হবে, কমপ্লিটেড। একইভাবে যখন এইভাবে আসছে যে দ্য টাস্ক কমপ্লিট বাই আস ইয়েস্টারডে, কাজটি আমাদের দ্বারা কমপ্লিট করা হয়েছিল ইয়েস্টারডে। এখন কাজটি করা হয়েছিল যেহেতু এটা পাস্ট টেন্স, এখন অ্যাক্টিভে লিখবো নাকি প্যাসিভ লিখবো, এটা একটা কোশ্চেন। দেখো, কাজটা কে কমপ্লিট করেছিল, অবশ্যই আমরা করেছিলাম। আমরা কিন্তু সাবজেক্টের জায়গায় নেই, শুরুতে নেই, এটা শেষে আছে। আমরা যেটা বলেছিলাম যে যে সাবজেক্ট ভার্বের কাজটা করে ও যদি সাবজেক্টের জায়গায় থাকে তখন সেটা কি হয়, অ্যাক্টিভ হয়, না থাকলে কিন্তু সেটা প্যাসিভ হয়। তো প্যাসিভের ক্ষেত্রে আমরা কি লিখি, ওয়াজ এর ভার্ব। তাহলে দ্য টাস্ক ওয়াজ কমপ্লিটেড। কমপ্লিটেড বাই আস ইয়েস্টারডে। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে যেটা হয়, অ্যাক্টিভ সেন্টেন্সে হয় হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি, আর প্যাসিভ করার ক্ষেত্রে যেটা হয় হ্যাভ হ্যাজ বিন ভার্ব থ্রি। যেমন এখানে এক্সাম্পল আছে, হি অলরেডি ডু দ্য ম্যাথ। এটা এক্সপ্রেশনটা এরকম যে সে ইতিমধ্যে কি করেছে, কাজটি করেছে। এই যে করেছে যেহেতু ছে আছে, সো এটাকে হবে প্রেজেন্ট পারফেক্ট। আবার করেছিল যদি বুঝায় তখন পাস্ট ইনডিফিনিট। তাহলে করেছে প্রেজেন্ট পারফেক্ট, এবং অ্যাক্টিভ কিভাবে আমরা বুঝবো, ডু কে করেছে, সে করেছে, সাবজেক্টের জায়গায় আছে। তাহলে অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা কি করি, হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি লিখি। তাহলে হি হ্যাজ ডান দ্য ম্যাথ। আমরা জানি হি এর সাথে কিন্তু হ্যাজ হয়, হ্যাভ লেখা যাবে না। একইভাবে দ্য ম্যাথ অলরেডি ডু বাই মি, এটা অর্থ হচ্ছে অলরেডি ম্যাথটা আমার দ্বারা করা হয়েছে, করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং এটা হচ্ছে প্যাসিভে, কিভাবে বুঝবো, কার দ্বারা করা হয়েছে, আমার দ্বারা, কিন্তু সাবজেক্টের জায়গায় আছে দ্য ম্যাথ, মানে আমি নেই, সো এটা প্যাসিভ। প্যাসিভের ক্ষেত্রে আমরা কি করব, হ্যাভ হ্যাজ বিন ভার্ব লিখব। তাহলে দ্য ম্যাথ হ্যাজ বিন ডান, has been done by him। আচ্ছা, তার মানে যখন
কোনো একটা সেন্টেন্সের আমরা ভার্ব ঠিক করব তখন আমরা কি করব আগে ওই টেন্সটা কি অ্যাক্টিভ আগে একটু কী করবো টেন্স আইডেন্টিফাই করব সেটা কোন টেন্সে আছে এরপরে হচ্ছে ওই টেন্স ওই সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে অ্যাক্টিভ হলে অ্যাক্টিভের স্ট্রাকচার লিখব প্যাসিভ হলে প্যাসিভের স্ট্রাকচার লিখব নেক্সট রুল 4 এ যেটা আছে আমরা জানি মডেল ভার্বের ক্ষেত্রে কিছু স্ট্রাকচার আছে যে অ্যাক্টিভের ক্ষেত্রে হয় ভার্ব 1 প্যাসিভের ক্ষেত্রে হয় বি প্লাস ভার্ব আর মডেল ভার্ব কোনগুলো মডেল অক্সিলারি হচ্ছে ক্যান কুড শেল শুড উইল উড এগুলো যেগুলো আছে যেমন উই মাস্ট ডু দ্য ওয়ার্ক এখানে দেখো মাস্টের পরে কি হচ্ছে কিন্তু ভার্ব 1 হচ্ছে উই মাস্ট ডু দ্য ওয়ার্ক পরের সেন্টেন্সটাতে কি হয়ে গেছে আবার দ্য ওয়ার্ক মাস্ট বি ডান মাস্টের পরে কি হয়েছে বি প্লাস ভার্ব 3 হয়েছে এরকম কেন হয়েছে যখন অ্যাক্টিভ হয় সেন্টেন্সটা কোনো মডেল অক্সিলিয়ারি ভার্ব থাকে যেমন এখানে মাস্ট আছে এখন মাস্টের পরে ভার্বটা কেমন হবে এটা কি ভার্ব 1 হবে নাকি বি প্লাস ভার্ব 3 হবে এটা ডিপেন্ড করে সেন্টেন্সটা অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ আছে উই মাস্ট ডু আমাদের কাজটা করা হচ্ছে কাদের করা উচিত আমাদের সো আমরা কিন্তু সাবজেক্টের জায়গায় আছি সো আমরা যেহেতু সাবজেক্টের জায়গায় আছি এখানে এটা অ্যাক্টিভ সেন্টেন্স এই জন্য এই মডেলের পরে ভার্ব 1 লিখেছি এরপরে যেটা আছে যে দ্য ওয়ার্ক মাস্ট বি ডান কাজটি করা উচিত কিন্তু কে করবে সে কিন্তু সাবজেক্টের জায়গায় নেই তার মানে এটা আছে হচ্ছে প্যাসিভে প্যাসিভে যেটা হয় মডেল প্লাস বি প্লাস ভার্ব 3 হয় তাহলে মাস্ট বি ডান এই জন্য হয়েছে একইভাবে আমরা এই এক্সাম্পলটা দেখতে পারি উই ক্যান সলভ দ্য প্রবলেম আমরা কি করতে পারি প্রবলেমটা সলভ করতে পারি যেহেতু ক্যান আছে মডেল ভার্ব এরপরে দুইটা স্ট্রাকচার হতে পারে ভার্ব 1 হতে পারে বি প্লাস ভার্ব 3 হতে পারে আমরা দেখবো এটাকে অ্যাক্টিভ নাকি প্যাসিভ তাহলে কে এটাকে সলভ করতে পারে আমরা সাবজেক্টের জায়গায় আছি যেহেতু আছি সো এটা অ্যাক্টিভ সেন্টেন্স এর জন্য আমরা ভার্ব 1 লিখব উই ক্যান সলভ এরপর যেটা আছে দ্য প্রবলেম ক্যান সলভ এটা হচ্ছে যে প্রবলেমটা সলভ করে যেতে পারে কিন্তু কে প্রবলেম সলভ করবে সে কিন্তু সাবজেক্টের জায়গায় নেই তারপরে প্যাসিভ আছে প্যাসিভের ক্ষেত্রে মডেল প্লাস বি প্লাস ভার্ব লিখি আমরা ক্যান বি সলভড তার মানে এখানে আমরা যেটা দেখতে পারলাম মডেল ভার্ব যখন থাকে মডেল অক্সিলারি অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা মডেল ভার্বের পরে ভার্ব 1 লিখব প্যাসিভ হলে তখন আমরা কি করব বি প্লাস ভার্ব 3 লিখব নেক্সট যেটা আছে যখন কোনো ভার্বের আগে কি থাকবে কোনো প্রিপোজিশন থাকবে প্রিপোজিশনের পরে যখন ভার্ব আসে সবসময় কি হয় ভার্বের সাথে আইএনজি হয় প্রিপোজিশন কোনগুলো ইন উইথ বাই উইদাউট এই যে ওয়ার্ডগুলো এগুলো আমরা জানি প্রিপোজিশন হিসেবে যেমন বলতো ইন রাইট হবে নাকি রাইটিং হবে ইন রাইটিং বাই রাইটিং এরকম while writing look forward I am looking forward to hearing from you looking forward to hearing ভার্বের সাথে ing to looking forward to দুইটা একসাথেই হয় with a view এর পরে কি হয় ing হয় যেমন I came here with a view to meeting you যে তোমার সাথে কি করার জন্য মিটিং করার জন্য আমি এসেছিলাম কোনো একটা উদ্দেশ্যে উইথ এ ভিউ পরে ভার্বের সাথে আইএনজি হয় ওর্থ যেমন ইটস ওর্থ গোয়িং উইথ ইউ তোমার সাথে যাওয়াটা ওর্থ আসলে মাইন্ড উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি মাইন্ডের পরে কি হয় ভার্বের সাথে আইএনজি হয় ফিল লাইক আই ফিল লাইক গোয়িং আউটসাইড আমার এখন বাইরে যেতে ইচ্ছা করছে আই ফিল লাইক গোয়িং হবে গো না হয়ে গোয়িং হবে ভার্বের সাথে আইএনজি হবে প্রিফার আই ইউজুয়ালি প্রিফার ড্রিঙ্কিং ওয়াটার তাহলে প্রিফারের পরে যে ড্রিঙ্ক ভার্ব আসছে ওটা ভার্বের সাথে আইএনজি হয়ে গেছে ড্রিঙ্কিং অ্যাডিক্টেড টু আই এম অ্যাডিক্টেড টু স্মোকিং স্মোক না হয়ে কি হয়েছে স্মোকিং হয়ে গেছে ডেভোটেড আই এম ডেভোটেড টু ডুইং দিস আমি এটার করার জন্য খুবই ডিটারমাইন্ড অবস্থায় আছে তাহলে ডেভোটেড টু এর পরে কি হয় ভার্বের সাথে আইএনজি হয়
কমিটেড টু, আই এম কমিটেড টু ডুইং দিস। কমিটেড টু এর পরেও কি হয়, বা কমিটমেন্টের পরেও কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এই যে এই ফ্রেজগুলো আছে, এই ফ্রেজগুলো আমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। এগুলো যখন আসে তখন ভার্বের পরে আমরা আইএনজি যোগ করব। যেমন আই ফাউন্ড হিম ইন রাইট, এ দেখো ইন প্রিপোজিশন একটা, তাহলে ইন রাইট হবে নাকি রাইটিং হবে, ইন রাইটিং। হি কেম হেয়ার, সে এখানে এসেছিল উইথ এ ভিউ টু, ভিজিট হবে নাকি ভিজিটিং হবে, দেখো তো উইথ এ ভিউ টু আছে, তার মানে ভিজিটিং হবে। উইথ এ ভিউ টু ভিজিটিং দ্য প্লেস, এই প্লেসটা ভিজিট করার জন্য সে এখানে এসেছিল। উড ইউ মাইন্ড হ্যাভ এ কাপ অফ টি, এই যে উড ইউ মাইন্ড আছে এখানে, মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, কোনো কিছু রিকোয়েস্ট করার ক্ষেত্রে, উড ইউ মাইন্ড গোয়িং আউটসাইড, এখন বাইরে যাবা, মানে হাম্বল রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড ইউজ করি। হি ইজ কমিটেড টু কমপ্লিট দ্য টাস্ক, সেই টাস্কটা কমপ্লিট করার জন্য খুবই কমিটেড। এই যে দেখো কমিটেড আছে, কমিটেড টু আছে, তারপর কি হবে, কমপ্লিটিং। এরপর যেটা আছে, ওয়াইল ওয়াক আই স এ টাইগার, মানে হাঁটা চালকালীন আমরা কি করলাম, একটা টাইগার দেখছিলাম এরকম। তো ওয়াইল যেহেতু আছে, ওয়াইলের পরে যেহেতু ভার্ব আসছে, ভার্বের সাথে আইএনজি হবে, ওয়াইল ওয়াকিং। তার মানে এখানে আমরা যেটা দেখলাম যে এই ফ্রেজগুলো প্রিপোজিশন ওয়াইল, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ওর্ড, মাইন্ড, ফিল লাইক, প্রিফার, অ্যাডিক্টেড টু, ডেভোটেড টু, কমিটেড টু, এই ফ্রেজগুলোর পরে যখন কোনো ভার্ব আসবে তখন ওই ভার্বটার সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। এরপর যেটা আছে রুল 6 এর মধ্যে, এটা একটু কনফিউজিং আমাদের জন্য। সাবজেক্ট সবসময় কি হয়, কোনো একটা প্রিপোজিশনের আগে বসে, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। সাবজেক্ট কখনো প্রিপোজিশনের পরে বসে না। যেমন দ্য কালার অফ হিজ আইস ড্যাশ ব্লু, বি আছে, বি মানে হচ্ছে বিভার্বগুলো যেগুলো আছে। সো তোমরা অনেকেই এটাকে অ্যান্সার করার ক্ষেত্রে আর লিখে ফেলবা, যে দ্য কালার অফ হিজ আইস, আইস যেহেতু প্লুরাল, তাহলে এটা তো প্লুরাল হবে। বিষয়টা কিন্তু এরকম না। দেখো তো আমি সাবজেক্ট হিসেবে কাকে বলছি বা কি বলছি, যেমন তার চোখের রং, কালার, চোখ সম্পর্কে কিন্তু বলছে না, চোখের যে রংটা আছে এটা হচ্ছে ব্লু, চোখের রং কি ব্লু। সো এখানে দেখো একটা অফ আছে, অফ হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরের টুকু কিন্তু কখনোই সাবজেক্ট হতে পারে না। আমরা জানি এই যে এখানে ভার্বটা আছে, এই ভার্ব হয় কি অনুযায়ী হবে, অবশ্যই সাবজেক্ট অনুযায়ী। আর সাবজেক্ট কোথায় বসে, এই যে প্রিপোজিশনের আগে। তাহলে দ্য কালার হচ্ছে এখানে সাবজেক্ট, দ্য কালার তো কখনো আর হতে পারে না, কালার যেহেতু সিঙ্গুলার ইজ হবে। দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু। এরপর দ্য নাম্বার অফ স্টুডেন্টস, স্টুডেন্টদের নাম্বার, এখানে কিন্তু নাম্বার হচ্ছে কি সাবজেক্ট। এই দেখো এখানে প্রিপোজিশন আছে অফ, তার মানে এটা কিন্তু সাবজেক্ট না, অফের আগেরটা হচ্ছে সাবজেক্ট। এখানেও কি হবে, ইজ হবে বা ওয়াজ হতে পারে, সিঙ্গুলার হবে। দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস ড্যাশ মডেস্ট, এই ক্লাসের স্টুডেন্টগুলো কি খুবই মডেস্ট। এখানে কিন্তু ক্লাস কিন্তু সাবজেক্ট না, এখানে বলছে যে ক্লাসের যেই স্টুডেন্টগুলো আছে, অফ প্রিপোজিশন আছে, এটার আগে যেটা এটা হচ্ছে সাবজেক্ট, ক্লাস কোনো সাবজেক্ট না। দ্য স্টুডেন্টস আর, হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস অলওয়েজ কামস হেয়ার, সে তার বন্ধুদের সহ প্রায় কি করে এখানে আসে। এখন এখানে হি আছে, আবার কি আছে, ফ্রেন্ডস আছে। সো তোমরা অনেক সময় কি করবে, ফ্রেন্ডস দেখে দিয়ে দেবা, কিন্তু এরকম না, এর যে একটা প্রিপোজিশন আছে উইথ, তাহলে প্রিপোজিশনের পরেরটা কিন্তু সাবজেক্ট না, হি হচ্ছে সাবজেক্ট। তাহলে হি
কামস কিন্তু হবে, কাম কিন্তু হবে না। এখন ফ্রেন্ডস দেখে তুমি যদি কাম দাও তখন দিতে হবে না। হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, আমরা থার্ড পার্সন সিঙ্গুলারের পরে কি করি, অ্যাজ বা ইয়েস দিই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তাহলে হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস অলওয়েজ কামস হেয়ার। তার মানে এখানে আমরা যেটা দেখলাম যে সাবজেক্ট সবসময় কী করে, প্রিপোজিশনের আগে বসে। প্রিপোজিশনের পরে যদি প্লুরাল কোনো নাউন বা প্রোনাউন থাকে ওটা কিন্তু সাবজেক্ট না, আগেরটাই সবসময় সাবজেক্ট। আগে যদি প্লুরাল থাকে ওইটাই সাবজেক্ট, আগে যদি সিঙ্গুলার থাকে ওইটাই সাবজেক্ট, এবং ওইটা অনুযায়ী কী হবে, ভার্ব হবে। এরপর যেটা আছে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনগুলো কি? রিলেটিভ প্রোনাউন হচ্ছে আমরা কতগুলো রিলেটিভ প্রোনাউন জানি, যে হু, হুইচ, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো এগুলো যখন থাকে সেন্টেন্সে তখন ভার্ব যে সাবজেক্ট থাকে এটা রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে বসে। যেমন আচ্ছা, রিলেটিভ প্রোনাউন কোনগুলো, হু, হুইচ, দ্যাট, হোম, হুজ, এগুলো। এই এক্সাম্পলটা দেখলে আমরা ক্লিয়ার হতে পারি। যেমন ইট ইজ আই হু ড্যাশ রেসপন্সিবল ফর দিস। আমরা কিন্তু অনেকেই এখানে আমাদের কাছে মনে হবে ইজটা প্রিফারেবল, যেমন ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল, আমার মনে হচ্ছে যে এটাই রাইট, এরকম হতে পারে। কিন্তু এটা একটা রিলেটিভ প্রোনাউন হু, হুয়ের পরে দুইটা সাবজেক্ট আছে, ইট আছে, আই আছে। আমি যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে হুয়ের ঠিক সাথের যেটা আছে, সাথে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট অনুযায়ী কি হবে, ভার্ব বসবে। তাহলে আই অনুযায়ী, আইয়ের সাথে কখনো ইজ হতে পারে। আমরা কি কখনো বলি আই ইজ এ স্টুডেন্ট, আমরা কি বলি আই অ্যাম এ স্টুডেন্ট। তাহলে এখানে কি হবে, আই অ্যাম, আই অ্যাম এ স্টুডেন্ট। এরপর দিস থিংস আর রেসপন্সিবল ফর ট্রাফিক জ্যাম হুইচ ইজ অথবা আর টাইম কিলিং। বলছে এই বিষয়গুলো হচ্ছে ট্রাফিক জ্যামের জন্য রেসপন্সিবল, যেটা কিনা খুবই টাইম কিলিং। এখন দেখো এই যে হুইচ রিলেটিভ প্রোনাউন, আর সাবজেক্ট হিসেবে কিন্তু এখানে আমাদের এটা মনে হতে পারে যে দিস থিংস হতে পারে, আবার ট্রাফিক জ্যাম। এখন এই যে রিলেটিভ প্রোনাউনের সাথে কোনটা আছে, ট্রাফিক জ্যাম আছে। সো রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যেটা আছে ওইটা অনুযায়ী কিন্তু আমাদের বসবে। তাহলে ট্রাফিক জ্যাম কি, সিঙ্গুলার। তাহলে এখন থিংস দেখে কিন্তু আমরা আর নিয়ে নিতে পারি না, ট্রাফিক জ্যাম অনুযায়ী আমাদের কি করতে হবে, ইজ নিতে হবে। ইজ টাইম কিলিং। এরপরে এনভায়রনমেন্ট পলিউশন কজেস মেনি প্রবলেমস। এনভায়রনমেন্ট পলিউশন অনেক প্রবলেমের ক্রিয়েট করে, যেগুলো কিনা ইজ বা আর ইনটলারেবল, যেগুলো হচ্ছে সহ্য করা যায় না এরকম। দ্যাট রিলেটিভ প্রোনাউন। এখন এনভায়রনমেন্ট পলিউশন একটা সাবজেক্ট হতে পারে, অথবা প্রবলেমস, অনেকগুলো প্রবলেমসের কথা বলছে সেটা হতে পারে। যেহেতু দ্যাটের একদম ঠিক সাথে কি আছে, প্রবলেমস আছে, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রবলেমস তো আর কখনো ইজ হতে পারে না, প্রবলেমস প্লুরাল যেহেতু আর হবে, ইজ হবে না। তার মানে যখনই রিলেটিভ প্রোনাউন থাকবে এটার ঠিক আগে যেটা থাকে সাবজেক্ট, নাউন প্রোনাউন যাই থাকুক, ওইটা অনুযায়ী কি করবো আমরা, পরে যে ভার্বটা আছে ওইটা নিব। এরপরে যেটা আছে এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখো আমরা হয়তো ক্লোজ নিয়ে কোনো সময় পড়েছি, এক সময়, যাই হোক আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। ক্লজ বিষয়টা আসলে কি, ক্লজ হচ্ছে সেন্টেন্সের একটা অংশ যেখানে একটা ফাইনিট ভার্ব থাকে, একটা অংশ যেখানে কিনা একটা ফাইনিট ভার্ব থাকে। যেমন একটা সেন্টেন্সে বা একটা ক্লজে আমরা বলতে পারি, একটা ক্লজে সবসময় একটাই ফাইনিট ভার্ব থাকবে। একটা অংশ বা একটা ক্লজে একের বেশি ফাইনিট ভার্ব থাকা যাবে না। যখন একের বেশি ভার্ব আসবে তখন সেগুলো কি হয়ে যাবে, নন ফাইনিট। নন ফাইনিট বলতে ভার্বের সাথে আইএনজি হতে পারে, 2+ভার্ব অথবা ভার্ব সেই রকম হয়ে যাবে, কিন্তু ফাইনিট ভার্ব রাখা যাবে না। যেমন হি ইজ ওয়ার্কিং হার্ড ড্যাশ বিকাম সাকসেসফুল। দেখো এখানে কিন্তু একটা ফাইনিট ভার্ব আছে, হি ইজ ওয়ার্কিং। আমরা জানি কন্টিনিউয়াস টেন্স, এখানে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আছে। আমরা জানি ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয়, নন ফাইনিট হয়, কিন্তু
কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আলাদা, মানে এর আগে যদি আইএনজি থাকা সত্ত্বেও যদি আগে কোনো অক্সিলারি ভার্ব থাকে তখন সেটা ফাইনিট ভার্ব, আইএনজি থাকা সত্ত্বেও ফাইনিট ভার্ব, এটা ফাইনিট ভার্ব। যেহেতু এখানে একটা ফাইনিট ভার্ব আছে, আবার কি হচ্ছে একটা ভার্ব চলে আসছে যে হিজ ওয়ার্কিং হার্ড বিকাম সাকসেসফুল, সে কাজ করছে সাকসেসফুল হওয়ার জন্য বা হতে। সো আমরা যেটা বলেছি একটা ফাইনিট ভার্বের পরে একটা অংশে একটা ক্লজের মধ্যে আর কোনো ফাইনিট ভার্ব আসা যাবে না, এটা কি হয়ে যাবে? নন ফাইনিট হয়ে যাবে। এখন নন ফাইনিট বলতে এরকম হতে পারে যেমন টু প্লে, অথবা প্লেইং হতে পারে, অথবা প্লেড ভার্ব 3 হতে পারে, প্লেড ভার্ব 3 যেটা ভার্ব 2 না। এখন আমরা কোনটা বসাবো এটা নিয়ে একটা কনফিউশন, এটা কিন্তু তোমরা প্রায় সময় বুঝো না ভালো করে, যে তোমার যেটা মনে হচ্ছে তুমি ওটা বসাই দিত, কিন্তু বুঝে করলে বিষয়টা কখনোই ভুল হয় না। যখন কোনো উদ্দেশ্য বুঝবে, যেমন হিজ ওয়ার্কিং হার্ড, পরিশ্রম করছে, কেন পরিশ্রম করছে? সফল হওয়ার জন্য। কোনো উদ্দেশ্য যখন থাকে তখন সবসময় কি হয়? 2 + verb 1 হয়। তাহলে টু বিকাম সাকসেসফুল। এখানে দেখো হি স্টপড মি রাইট দ্য লেটার, এই যে এই অংশের মধ্যে একটা ফাইনিট ভার্ব আছে, বাকি যে ভার্বটা আছে এটা নন ফাইনিট হয়ে যাবে। অ্যান্ড নন ফাইনিটকে আমরা আইএনজি দেবো নাকি 2 + verb 1 নাকি ভার্ব 3 দেবো? যখন কোনো উদ্দেশ্য থাকে না, তখন ভার্ব 3 অথবা ভার্বের সাথে আইএনজি দিব। এখন কখন কোনটা দিব? উদ্দেশ্য নেই, সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ হয়, উদ্দেশ্য নেই এবং সেন্টেন্সটা অ্যাক্টিভ, তখন হচ্ছে ভার্বের সাথে আইএনজি দেবো। কিন্তু উদ্দেশ্য নেই, সাবজেক্টটা যদি ভার্বটা যদি তোমার প্যাসিভ হয় তখন আমরা কী লিখবো? ভার্ব 3 লিখবো। যেমন দেখো হি স্টপ মি, সে আমাকে থামিয়েছিল দীঘা থেকে। কে থামিয়েছিল? হি। তাহলে এটা কিন্তু আমরা রাইট হিন নিতে পারি যেহেতু অ্যাক্টিভ। এরপরে Kolkata locally known as Sagarkonna is a famous tourist spot. Is একটা ফাইনিট ভার্ব, আরেকটা ভার্ব আসছে, এটা নন ফাইনিট হয়ে যাবে। কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না, সো আমরা ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বটা নিতে পারি। এখন আমরা দেখবো সেন্টেন্সে অ্যাক্টিভ নাকি প্যাসিভ। যেমন কুয়াকাটা লোকালি নো, কে জানে। সাগরকন্যা হিসেবে কে জানে এটাকে আমরা জানি, আমরা কিন্তু সাবজেক্টের জায়গায় নেই, সো এটা কিন্তু প্যাসিভ সেন্টেন্স। যেহেতু প্যাসিভ সেন্টেন্স আমরা কি করব? ভার্ব নিব, নোন। তার মানে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে একটা ক্লজের মধ্যে ফাইনিট ভার্ব থাকবে একটি, একের বেশি ভার্ব যখন আসবে তখন সেটা নন ফাইনিট হবে। আর নন ফাইনিটের ক্ষেত্রে আমরা যখন কোনো উদ্দেশ্য থাকবে তখন আমরা টু ইউজ করব। উদ্দেশ্য নেই এবং সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ হয় তখন আমরা ভার্বের সাথে আইএনজি নিব, এবং উদ্দেশ্য নেই ভার্বটা যদি প্যাসিভে থাকে তখন আমরা কি করব? প্যাসিভের ভার্ব নিব। এরপর যেটা আছে, যখন ইট ইজ হাই টাইম, আই উইশ, আই ফ্যান্সি, উইথ দ্যাট, এগুলো যখন থাকে এগুলোর পরে সবসময় কি হয়? ভার্ব টু হয়। ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এটি উপযুক্ত সময়, আই উইশ মানে হচ্ছে আমি যদি এরকম হতাম, এরকম কিছু। যেমন ইট ইজ হাই টাইম উই রিমুভ কারাপশন, এটি উপযুক্ত সময় কারাপশন দূর করার। এখন কি আমি কি বললাম কিছুক্ষণ আগে যে ইট ইজ হাই টাইমের পরে যে ভার্ব আসে কি হবে? ভার্ব টু হবে, রিমুভড। আই উইশ অথবা আই ফ্যান্সি ওর যাই আমি বলি ড্যাশ এ কিং, আমি যদি রাজা হতাম এরকম, তাহলে এখানে কি হবে? যেহেতু আই উইশ, ফ্যান্সি এগুলোর যে কোনো একটা আছে, তাহলে এটা পাস্ট হবে, ওয়ার দেব। এখন বিষয়টা হচ্ছে আয়ের সাথে ওয়ার কেন? এখানে তো কি হওয়ার কথা? ওয়াজ হওয়ার কথা পাস্ট হিসেবে, আমরা ওয়ার কেন নিব? আমরা যেটা জানি যে যখন কোনো অবাস্তব চিন্তা করা হয়, যেমন আমি যদি এটা হতাম, আমি যদি ওইটা করতে পারতাম, এরকম যখন বুঝায় এটা যেমন অবাস্তব চিন্তা। হ্যাঁ, যেমন আমি বলছি যে আমি যদি রাজা হতাম, মানে অতীতকালের কথা চিন্তা করতে, অতীতে আমি আবার ব্যাক করে আমার তো রাজা হওয়া সম্ভব না, আমার একটা অবাস্তব চিন্তা। এটা যখন অবাস্তব কোনো চিন্তা করা হয় তখন সাবজেক্টের পরে সবসময় কী হয়? পাস্ট হিসেবে ওয়ার বসে, ওয়াজ বসে না।
সেটা আই থাকুক, হি থাকুক, যাই থাকুক, সিঙ্গুলার থাকুক, প্লুরাল থাকুক, সেখানে কি হবে? ওয়ার হবে। এই জন্য আমরা কি করেছি? ওয়ার নিয়েছি। এরপর রুল 10। রুল 10-এ যেটা আছে, কিছু ফ্রেজ বা কিছু ওয়ার্ড আছে। এই ফ্রেজগুলো বা ওয়ার্ডগুলো বেশিরভাগ সময় কি করে? প্রেজেন্ট ইনডিফিনিটের এক্সপ্রেশন ক্রিয়েট করে। যেমন জেনারেলি, নর্মালি, ইউজুয়ালি, অলওয়েজ, অফেন, রেগুলারলি, ডেইলি, ফ্রিকোয়েন্টলি, এগুলো হচ্ছে প্রায়, সামটাইমস, অ্যাট টাইমস, অকেশনালি, মাঝে মাঝে। এই ফ্রেজগুলো বা ওয়ার্ডগুলো দিয়ে যখন তুমি কোনো একটা সেন্টেন্স বলবা, সবসময় দেখবো যে বেশিরভাগ সময় কি হয়? প্রেজেন্ট ডিফিনিট। যেমন প্রায়ই আমি সেখানে যাই, অফেন আই গো দেয়ার, এরকম। ইউজুয়ালি আমি সে কাজটা করি, সামটাইমস, মাঝে মাঝে আমি কাজটা করি। আমি কিন্তু এইভাবে মাঝে মাঝে আমি কাজটা করেছিলাম, এরকম খুব কম আসে। একটা বিষয় খেয়াল করবা, আমরা প্রায় সময় বলি এই ওয়ার্ড বা ফ্রেজগুলো থাকলেই এটা প্রেজেন্ট টেন্স। এটা কিন্তু এরকম না, এগুলো দিয়ে পাস্ট টেন্স হইতে পারে। সো এভাবে পড়বা না তোমরা যে এটা থাকলে এটা, এটা বলা যায় এই ফ্রেজগুলো বা ওয়ার্ডগুলো থাকলে বেশিরভাগ সময় কি হয়? প্রেজেন্ট ডেফিনিট টেন্স হয়, কিন্তু এটা দিয়ে অন্য টেন্সও গঠন করা যায়। যেমন আমরা যদি একটু দেখি, আলম অলওয়েজ অথবা অফেন স্পিক দ্য ট্রুথ। এই দেখো, অলওয়েজ বা অফেন আছে। আলম প্রায়ই কি করে? সত্য কথা বলে। অলওয়েজ বা অফেন আছে এবং অর্থ যেরকম আসতেছে, সে সবসময় কি করে? সত্য কথা বলে। যদি সবসময় সত্য কথা বলে মানে একটা প্রেজেন্ট ডিফিনিট ঘটনা, তখন আমরা কি করব? ভার্ব অন নিব। তাহলে আলম যেহেতু আছে, অ্যাজ বাই এস দিব, থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু, স্পিক্স। আই সামটাইমস ভিজিট দেয়ার। আমি প্রায় সময় কি করি? মাঝে মাঝে কি করি? সেখানে ভিজিট করি। এই দেখো, ভিজিট করি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং সামটাইমসও আছে। সামটাইমস দিয়ে তো সবসময় কী হয়, মানে বেশিরভাগ সময় কী হয়? প্রেজেন্ট ডিফিনিট টেন্সে গঠন করা হয়। তাহলে যেহেতু প্রেজেন্ট ডিফিনিট, ভার্ব অন হবে, ভিজিট। দেখো, তোমরা এই ওয়ার্ডগুলোকে এইভাবে মুখস্থ করবো না যে এগুলো থাকলে আমরা এই টেন্স নেবো, এরকম না। তুমি এক্সপ্রেশন দেখো, যেমন তুমি এই এক্সপ্রেশনটা করলে তো নিজেই বুঝতে পারবা। যেমন আলম অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সে সবসময় সত্য কথা বলে। বলেছিল বললে কি হবে? পাস্ট হবে। আমি যদি এইভাবে বলবো এরকম বলি, তখন ফিউচার হবে। তো বাংলা করলেই তো আমরা বুঝতে পারছি আসলে এটা কোন টেন্সে আছে। এরপরে আরও কিছু ফ্রেজ আছে যেগুলো হচ্ছে বেশিরভাগ সময় কি করে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করে। নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, এগুলো হচ্ছে বর্তমানে। ডে বাই ডে হচ্ছে প্রতিনিয়ত। যেমন নাও আই এম রাইটিং, আমি লিখছি এখন। ডে বাই ডে, প্রতিনিয়ত কি করছে? দ্রব্যমূল্যের দাম বাড়ছে, কন্টিনিউয়াস। গ্রাজুয়ালি এটা কি করছে? বাড়ছে। রেপিডলি কি করছে? এটা কমছে, এরকম। কমছে, বাড়ছে, এই এক্সপ্রেশনগুলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন আই রাইট এ লেটার নাও, এটা অর্থ কি? আমি এখন কি করছি? একটা লেটার লিখছি। তাহলে লিখছি কি? বর্তমানে চলমান, এটা কি হবে? কন্টিনিউয়াস হবে। তাহলে আই এম রাইটিং। দ্য প্রাইস অফ রাইস ইনক্রিজ ডে বাই ডে, প্রতিনিয়ত বা গ্রাজুয়ালি কি করছে? এটা রেপিডলি কি করছে? এটা বাড়ছে। সো তুমি বাংলাটা যদি করতে পারো, এক্সপ্রেশনটা করতে পারো, তুমি অটোমেটিক্যালি বুঝে যাবা যে এটা কোন টেন্সে আছে। তাহলে প্রাইস কি করতেছে? প্রাইস কি করতেছে? রাইজের বাড়ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়? আইএমএসের ভার্বে যাতে আইএনজি হয়। তাহলে ইজ ইনক্রিজিং। ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এরপর আর কিছু ফ্রেজ আছে, যেমন জাস্ট, জাস্ট নাও, এইমাত্র। মানে এই ফ্রেজগুলো যখন থাকে তখন কি হয়? বেশিরভাগ সময় প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার গঠন করা হয়। এখন এগুলো মিনিং কি? জাস্ট, জাস্ট না মানে হচ্ছে এইমাত্র। যেমন এইমাত্র আমি সেখানে গিয়েছি, এরকম। অলরেডি আমি কাজটি করেছি, ইয়েতে এখন আমি কাজটি করিনি। নেভার, আমি কখনো সেখানে যাইনি। ইভার, আমি কি কখনো সেখানে গিয়েছি? রিসেন্টলি, আমি রিসেন্টলি এই বইটি পড়েছি। তাহলে পড়েছি, গিয়েছি, এগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করে।
যেমন হি জাস্ট গো আউট, সেই মাত্র বের হয়ে গিয়েছে, এক্সপ্রেশনটা এরকম আসবে, সেই মাত্র বের হয়ে গিয়েছে। তাহলে বের হয়ে গিয়েছে, গিয়েছে প্রেজেন্ট পারফেক্ট। আবার কি আছে এখানে, জাস্ট আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কি হয়, হ্যাভ ইজ ভার্ব 3 হয়। তাহলে হি হ্যাজ জাস্ট গন আউট। এরপরে যেটা আছে, আই রিসেন্টলি ভিজিট কুয়াকাটা, আমি রিসেন্টলি কি করেছি, কুয়াকাটায় ভিজিট করেছি, প্রেজেন্ট পারফেক্ট, রিসেন্টলি আছে আবার। তাহলে হ্যাভ ভিজিটেড। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট ওয়ান। এরপরে আমাদের কোনো রুলস নেই, আমরা বলেছিলাম যে আমরা খুব অল্প 10 থেকে 12টা বা 13টা রুলসের মধ্যে আমরা শেষ করব। লাস্ট ওয়ান এটা। রুল 13 এর মধ্যে যেটা আছে, যে কিছু ফ্রেজ আবার, যে ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, এগুলো মানে এই ফ্রেজগুলো যখন থাকে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হয়। যেমন ইয়েস্টারডে আমি সেখানে গিয়েছিলাম, লাস্ট নাইট সেখানে গিয়েছিলাম, ওয়ান্স কোন এক সময় আমি সেখানে গিয়েছিলাম, বিফোর লং এগো, লং এগো আগে আমি সেখানে গিয়েছিলাম। কোনো একটা কাজ করেছিলাম যদি বোঝে, সেটা অটোমেটিকই কি হয়, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হয়। এখন এখানে যে এক্সাম্পল আছে, হি গো হোম ইয়েস্টারডে, সে ইয়েস্টারডে কি করেছিল, বাড়িতে গিয়েছিল, বাসায় গিয়েছিল। তাহলে ইয়েস্টারডে আছে, এখন পাস্ট বুঝাচ্ছে, তাহলে হি ওয়েন্ট হবে, ভার্ব টু। ওয়ান্স মানে কোনো এক সময় দেয়ার লিভ এ কিং, এক রাজা কি করতো সেখানে, বাস করতো অনেক আগের সময়। সো কি হবে, পাস্ট হবে লিভড। এরপর যেটা আছে, আচ্ছা এটা আমাদের লাস্ট হবে 14। দেখো, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান, অথবা শুধু ওয়ান, এগুলো যখন থাকে, এই ফ্রেজগুলো যখন থাকে, ওয়ার্ড বা ফ্রেজ, ভার্ব সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। যেমন এভরিবডি লাইক ফ্লাওয়ার, দেখো এভরিবডি সবসময় কি, সিঙ্গুলার সাবজেক্ট। তো এভরিবডি লাইক হবে নাকি লাইকস হবে বলো তো, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, লাইকস হবে, এভরিবডি লাইকস। ওয়ান মানে কেউ একজন, ওয়ান হ্যাভ টু অবে দ্য রুলস, প্রত্যেকে কি করতে হয়, মেনে চলতে হয়। তাহলে ওয়ান যেহেতু আছে, ওয়ানের সাথে বলো তো এটা কি, থার্ড পারসন এবং সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে আমরা হ্যাভ লিখি না, আমরা কি লিখি, হ্যাজ লিখি। ওয়ান হ্যাজ টু অবে দ্য রুলস। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুলসের যে বিষয়গুলো ছিল। এরপর আমরা দেখবো আসলে আমরা প্যাসেজগুলো কিভাবে সলভ করতে পারি, তোমাদের আসলে কিভাবে আসবে। যেমন এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেম, ক্রিকেট হয় একটা ইন্টারন্যাশনাল গেম, ইট কল জেন্টলম্যানস গেম, এটাকে বলা হয় ভদ্রলোকের খেলা। এখন এই যে ভার্বটা আছে, এই ভার্বটা তোমাকে টেন্স অনুযায়ী কি করতে হবে, চেঞ্জ করতে হবে। আমি তোমাদের একটু খেয়াল করে মনে করে দিতে চাচ্ছি যে রাইট ফ্রম ভার্ব শেখার ক্ষেত্রে কোনো রুলস এমনিতে খুব মুখস্থ করা লাগবে না, জাস্ট তুমি কি করবা, এটার বাংলা করবা, বাংলা করে যে টেন্স আছে ওই টেন্সে বসাই দেবা, হয়ে যাবে। যেমন এটা অর্থ কি, এটাকে কল মানে হচ্ছে ডাকা হয় ভদ্রলোকের খেলা। এখন আমাকে বলো, এই যে এটাকে বলা হয় বা ডাকা হয়, এটা কোন টেন্স, এটা অবশ্যই পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। আমি যদি বলা হয়েছিল সেটা পাস্ট হইতো, বলা হবে সেটা হচ্ছে ফিউচার, তাহলে বলা হয় নর্মালি বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট। এখন টেন্স আইডেন্টিফাই করার ক্ষেত্রে জাস্ট আমি বাংলা অর্থটা খেয়াল রাখবো, এরপরে যেটা করবো জাস্ট এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। বলো তো এটা কে ডাকে, এটা তো আমরা ডাকি, তাহলে সাবজেক্ট কি, সাবজেক্টের জায়গায় কিন্তু আমরা নেই। আমরা যেটা বলেছিলাম যে সাবজেক্টের জায়গায় যখন যে ভার্বের কাজটা করবে সে থাকবে, তখন সেটা অ্যাক্টিভ, আর যদি না থাকে তখন সেটা প্যাসিভ। তাহলে এটা যেহেতু প্যাসিভ আছে, এটাকে ডাকা হয়, কে ডাকে, সে নাই, তাহলে প্যাসিভের স্ট্রাকচার লিখতে হবে। আমরা পড়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে অ্যাম ইজ এর ভার্ব 3। তাহলে ইট ইজ কল্ড, ইট ইজ কল্ড।
এরপরে যেটা আছে ইট এন্টারটেইন আস, এটা আমাদের কি করে, আনন্দ দেয়। আনন্দ দেয় হচ্ছে প্রেজেন্ট, দিয়েছিল বুঝলে এটা কি হইতো, পাস্ট হয়ে যেত। দিবে বুঝালে ফিউচার হয়ে যেত। এবং কে আনন্দ দেয়, এটা মানে সে সাবজেক্টের জায়গায় আছে অ্যাক্টিভ। তো প্রেজেন্ট ইনফিনিটে অ্যাক্টিভে কি হয়, ভার্ব ওয়ান হয়। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে আবার আমরা কি করব, অ্যাজ বাই এস দেব। এন্টারটেইনস। ইন মাই চাইল্ডহুড, আমার শৈশবে আই প্লে ক্রিকেট এভরিডে। আমি কি প্রত্যেকদিন কি করতাম, প্রত্যেকদিন আমি ক্রিকেট খেলতাম পাস্ট। এবং কে খেলতো, আমি খেলতাম, যেহেতু আছে অ্যাক্টিভ। তাহলে পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ভার্ব কেমন হয়, ভার্ব টু হয় প্লেড। তারপর হচ্ছে বাট রিসেন্টলি আই ডিসাইড টু প্লে ফুটবল। কিন্তু রিসেন্টলি আমি কি সিদ্ধান্ত নিয়েছি, আমি ফুটবলও খেলবো। তাহলে সিদ্ধান্ত নিয়েছি কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। আমি বলছিলাম যে নিয়েছিলাম বুঝালে পাস্ট ইনডিফিনিট, কিন্তু নিয়েছি এরকম যদি বুঝায় প্রেজেন্ট পারফেক্ট। এবং অ্যাক্টিভ যেহেতু আই মানে যে ডিসাইড করেছে সে আছে। প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে হ্যাভ এস ভার্ব থ্রি। আই হ্যাভ ডিসাইডেড। I have decided to play football also. I think that আমি এটাকে চিন্তা করি যে it will also entertain me. এটাও কি করবে, ফুটবল ক্রিকেটের মতো আমাকে কি করবে, এন্টারটেইন করবে। মিনিট এরকম আসছে। তো এন্টারটেইন যেহেতু করবে মানে ফিউচার টেন্স হলে কি হবে, shall will verb one হবে। তাহলে it will entertain। It will entertain। তার মানে দেখো এখানে কিন্তু আমরা যখন সলভ করলাম আমাদের কিন্তু এত বেশি রুলস দরকার হয়নি। আমরা কি করেছি, যে সেটা বাংলা পড়েছি। যেমন আমি সিদ্ধান্ত নিয়েছি কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। এটা অ্যাক্টিভ হলে অ্যাক্টিভ, প্যাসিভ হলে প্যাসিভ স্ট্রাকচার লিখে দিচ্ছি। তার মানে রাইট ইউজ অফ ভার্ব করার জন্য আমি কি করব, সবার আগে আমি চিন্তা করবো এটার অর্থটা কি। ওই অর্থ অনুযায়ী টেন্স আইডেন্টিফিকেশনের বিষয়টা আমরা শুরুতেই দেখেছি, এই জন্য কিন্তু আমরা টেন্সের বিষয়টা ওইভাবেই পড়েছি। এবং অ্যাক্টিভ হলে অ্যাক্টিভ লিখবো এবং প্যাসিভ হলে প্যাসিভ লিখবো। দেখো এখানে কিন্তু তোমাদের স্ট্র্যাটেজিটা দেওয়া আছে, হুইচ টেন্স, এটা কোন টেন্সে আছে, সেন্টেন্সটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। যদি অ্যাক্টিভ হয় অ্যাক্টিভ লিখবো, প্যাসিভ হলে প্যাসিভ লিখবো। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার লিখবো, প্লুরাল হলে প্লুরাল লিখবো। এখন তোমাদের এক্সাক্ট পরীক্ষায় যেরকম আসবে এরকম একটা বক্স দেওয়া থাকবে। এই বক্সের মধ্যে কিছু ভোকেব দেওয়া থাকবে, কিছু ভার্ব দেওয়া থাকবে। ওই ভার্বগুলো কি করতে হবে, তোমাকে শূন্যস্থানে বসাতে হবে। তাহলে তোমাকে ভোকেবের মিনিংগুলো জেনে শূন্যস্থানে বসাতে হবে এবং টেন্স অনুযায়ী এটার চেঞ্জ করতে হবে। যদি চেঞ্জ হয় চেঞ্জ করতে হবে। আমরা যদি একটু দেখি অ্যান্সার করি বিষয়টাকে। দেখো তো কি আছে। আচ্ছা, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। দেশপ্রেম কি একটা মহৎ গুণ। ইট ড্যাশ এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু ড্যাশ দ্য ফ্রিডম অফ। আচ্ছা, উপরের ওয়ার্ডগুলো যদি আমরা একটু জেনে নিই, যেমন থিঙ্ক মানে হচ্ছে কোনো কিছু চিন্তা করা, ডাই মানে হচ্ছে মারা যাওয়া, বি মানে হচ্ছে আমরা জানি বি ভার্বগুলো অ্যামিজার ওয়াজার, ডিফেন্ড মানে হচ্ছে কোনো কিছু রক্ষা করা, ওয়ার্ক মানে কাজ করা, অনার মানে সম্মান করা, ইন্সপায়ার হচ্ছে অনুপ্রাণিত করা, স্যাক্রিফাইস হচ্ছে আত্মত্যাগ করা, রিমেম্বার মনে করা, গিভ হচ্ছে কোনো কিছু গিভ করে দেয়া। তাহলে ইট ড্যাশ এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড, এইটা মানে প্যাট্রিয়টিজম বোঝাচ্ছে, দেশপ্রেমের কথা বোঝাচ্ছে। এটা একটা মানুষকে তার শরীরের শেষ বিন্দু পর্যন্ত তার দেশের জন্য কি করতে মানে করতে কি করে, এরকম কোশ্চেন আছে না, তাহলে কি করে, ইন্সপায়ার করে। তাহলে ইট ইন্সপায়ার্স আ ম্যান। দেখো অনুপ্রাণিত করে প্রেজেন্ট টেন্স এবং এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, যেমন কে করে, ইট, দেশপ্রেমের কথাই তো বুঝাচ্ছে সে আছে, এই জন্য অ্যাক্টিভ স্ট্রাকচার লিখেছি আমরা।
It inspires a man to shed the last drop of blood to dash the freedom of his country. তার কান্ট্রির ফ্রিডমকে কি করতে বলো তো, রক্ষা করতে, তার দেশের স্বাধীনতা রক্ষা করতে। আর টু যেহেতু আছে, টু এর পরে আমরা জানি ভার্ব ওয়ান হয়। টু এর পরে বেসিক্যালি ভার্ব ওয়ান হয়, কিন্তু কিছু কিছু ফ্রেজ আছে যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কমিটেড টু, এডিক্টেড টু, ওইগুলোর পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। নর্মালি কি হয়, টু এর পরে ভার্ব ওয়ান হয়, আমরা এটাকে ইনফিনিটিভ বলি। তাহলে রক্ষা করতে, এখন রক্ষা করে এখানে কি আছে বলো তো, রক্ষা করা হচ্ছে ডিফেন্ড। ডিফেন্ড মানে রক্ষা করা, টু ডিফেন্ড। দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, আ ম্যান উইদাউট প্যাট্রিজম, একটা মানুষ যার কিনা মানে দেশপ্রেম নেই, ড্যাশ নো বেটার দেন এ বিস্ট। বিস্ট মানে হচ্ছে একটা পশু। বলছে যে যার মধ্যে দেশপ্রেম নেই সে পশুর চেয়ে আসলে মোটেও ভালো না। পশু যেরকম সে ওরকমই, পশুর চেয়ে কোনো দিক দিয়ে সে ভালো না। তাহলে আমরা বলতে পারি এখানে যেহেতু বি, বি মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, এগুলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, মানে বি ভার্ব যেগুলো আছে, তাহলে সে হচ্ছে ভালো না। তাহলে ইজ নো বেটার দেন, প্রেজেন্ট টেন্স যেহেতু, ইজ নো বেটার দেন এ বেস্ট। এ ট্রু প্যাট্রিয়ট, একজন প্রকৃত দেশপ্রেমিক, ড্যাশ বাই অল, সকলের দ্বারা কি হয় বলো তো, সকলের দ্বারা কি হয়, সম্মানিত হয়। সম্মানিত হচ্ছে অনেক। এখন দেখো তো এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ, যেমন সম্মানিত হয় এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখন এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ, কে সম্মান করে তাদেরকে, অ্যাট এ ট্রু প্যাট্রিয়ট। এখন সে কি নিজে নিজে সম্মান করে নাকি অন্যের দ্বারা সে সম্মানিত হয়, যেমন আমরা তাদের সম্মান করি, আমরা কিন্তু সাবজেক্টের জায়গায় নেই। সো যেহেতু নেই এটা প্যাসিভ, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ কি হয়, আমি স্যার ভার্বশিপ। ইজ অনার্ড, a true patriot is honored by all. He always dash for the welfare, welfare মানে হচ্ছে ভালো বা কল্যাণ, welfare of his country। সে সবসময় কি করে, তার কান্ট্রির বা দেশের কল্যাণের কথা কি করে, চিন্তা করে। কি করে, চিন্তা করে। চিন্তা করে ইংলিশ কি আছে এখানে, থিঙ্ক আছে। তাহলে হি থিঙ্ক হবে নাকি থিঙ্কস হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার থিঙ্কস হবে। Thinks for the welfare of his country. On the other hand, the unpatriotic man, যার মধ্যে দেশপ্রেমিক নেই, অদেশপ্রেমী, dash only for their own interest. আচ্ছা দেখো এখানে কিন্তু হি মানে সে কি করে, থিঙ্ক করে এখানে দিতে পারে, অথবা আরেকটা কিন্তু আছে এখানে, যেমন কাজ করে, এভাবেও দিতে পারি। তাহলে এখানে ওয়ার্ডসও দেওয়া আছে, হ্যাঁ ওয়ার্ডস দেওয়া যেতে পারে। এখন এখানে যেটা ব্যাটার মিনিং আসছে যে পরের সেন্টেন্সে, দ্য আনপ্যাট্রিয়ট ম্যান সবসময় নিজের স্বার্থের কথা কি করে, স্বার্থের কথা কিন্তু চিন্তা করে, তার মানে থিংস কিন্তু এখানে আরও প্রিফারেবল। সো এখানে যদি আমি থিংস দেই, আচ্ছা ম্যান যেহেতু কি, ম্যান যেহেতু প্লুরাল তাহলে থিঙ্ক হবে, তার মানে এইখানে আমি কি করব, থিঙ্কটা দিব না। অনেক সময় তোমরা খেয়াল করবা যে তোমরা যখন অ্যান্সার করো তখন একাধিক অ্যান্সার হয়, যে এটাও হয় এটা হয়, কিন্তু পরের সেন্টেন্সে যদি কোনো ওয়ার্ড একদম খুব ভালো করে যায় তার মানে আগের সেন্টেন্সে ওই ওয়ার্ডটা কিন্তু হবে না। এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি, এটা মাথায় রাখবা তোমরা। এরপরে দোজ হু ড্যাশ ফর দ্য কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়ট, ওই মানুষগুলোকে সত্যিকারের দেশপ্রেমিক বলা হয়। কোন মানুষগুলো, যারা দেশের জন্য কি করে বলো তো, যারা দেশের জন্য কাজ করে বা দেশের কথা চিন্তা করে। এখানে কি কি আছে দেখো, থিঙ্ক, ওয়ার্ক, গিভ, ওয়ার্ক আছে, আমরা ওয়ার্ক নিতে পারি, ওয়ার্ক, ওয়ার্ক দুইবার ইউজ করতে পারি আমরা, ফর দ্য কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়ট। দে ড্যাশ ইভেন আফটার দেয়ার ডেথ, তারা মৃত্যুর পরে কি হয়, অন্যের দ্বারা সম্মানিত হয়,
বা মনে রাখা হয় এরকম। তাহলে সম্মানিত যেহেতু আমরা ইউজ করে ফেলেছি অন্যের, তাহলে স্মরণ করা হয়, রিমেম্বার নিতে পারি আমরা। এখন তারা রিমেম্বার হয়, তাদের রিমেম্বার কে করে? আমরা করি। আমরা কিন্তু সাবজেক্টের জায়গায় নেই, আস্তে আস্তে তারা যাদেরকে সম্মান করা হয়, কিন্তু যে করে মানে আমরা করি, আমরা কিন্তু সাবজেক্টের জায়গায় নেই, তার মানে এটা প্যাসিভে আছে। তাহলে আর রিমেম্বার্ড, they are remembered even after their death. That is why এই জন্য the freedom fighters who dashed their lives in 1971 are remembered. যেহেতু যারা হচ্ছে দেশের জন্য প্রাণ দেয় সবাইকে মনে রাখে, এই জন্য আমরা উদাহরণস্বরূপ দেখতে পাই 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিল তারা কিন্তু রিমেম্বার। তাহলে ওই মানুষগুলো, ওই ফ্রিডম ফাইটারগুলো যারা কি করেছিল, জীবন দিয়েছিল, দেওয়া হচ্ছে কি গিফট, তাহলে দিয়েছিল পাস্ট টেন্স, যেহেতু গ্যাপ হবে। আর রিমেম্বার তারা সম্মানিত, মনে রাখা, এখন মনে রাখা হয়েছে তাদের এরকম, অ্যান্ড ড্যাশ ফর এভার, এবং তাদেরকে কি করা হবে বলতো, অনার করা হবে। তাহলে আর যেহেতু আর রিমেম্বার্ড আছে, পরটা কি হবে, আর অনার্ড। আচ্ছা, এখন দেখো এখানে যেহেতু আরটা একবার আছে, সো আমরা কি করব, আরটা আর নিব না, একদম অনার্ড লিখে ফেলবো, অনার্ড লিখব। আর হচ্ছে অনেকটা ম্যাথের মতো কমন না, হ্যাঁ, যখন সাবজেক্ট এবং ভার্ব একই হয় তখন সেই ভার্বটা আর বারবার লিখতে হয় না, বা সাবজেক্টটা বারবার লিখতে হয় না। সো এরপর আমরা আরও একটি বোর্ড কোশ্চেন দেখি। শুরুতে আমরা ভোকেবগুলো দেখে নিই। এন্টারটেইন, এন্টারটেইন মানে হচ্ছে কাউকে এন্টারটেইন করা। মেক মানে কোনো কিছু তৈরি করা। অর্ডার, কোনো কিছু অর্ডার করা। ওয়ান্ট মানে চাওয়া। নিড হচ্ছে দরকার হওয়া কোনো কিছু। উইশ মানে কাউকে উইশ করা। বিকাম মানে হচ্ছে হওয়া। আর বি মানে হচ্ছে আমরা জানি বিভার্ব যেগুলো আছে, অ্যামিজার, ওয়াজার, এগুলো। টেক মানে কোনো কিছু নেওয়া। অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছানো কোথাও। এরপর প্যাসেজটা যদি আমরা একটু পড়ি। এ বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জড, একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করা হয় টু সেলিব্রেট দ্য ডে, ওই দিনটাকে সেলিব্রেট করার জন্য, ওয়েন ওয়ান ওয়াজ বর্ন, যে দিনটাতে মানুষ কি করে, জন্মগ্রহণ করে। ইট ড্যাশে হ্যাপি ওকেশন। তো এটাকে যদি আমরা একটু মিনিংফুল সেন্টেন্স করতে চাই তাহলে কীরকম হবে, যে এটা হয় একটা হ্যাপি ওকেশন, তাহলে হয়, আমরা জানি ইজ মানে হচ্ছে হওয়া কোনো কিছু, এখানে যেহেতু বিভার্ব আছে, অ্যামিজার, ওয়াজার, আর এটা যেহেতু একটা প্রেজেন্ট টেন্স, যেমন এটা হয় একটা হ্যাপি ওকেশন, তাহলে আমরা ইজ নিতে পারি। ইট ইজ এ হ্যাপি ওকেশন। এখানে আমরা কেন ইজি নিলাম, কেন ওয়াজ নিলাম না? যেমন আমি কি এখন বলবো যে এটা ছিল একটা হ্যাপি ওকেশন, এটা তো সব সময় একটা হ্যাপি ওকেশন হয়ে থাকে। সো যেহেতু এটা প্রেজেন্ট টেন্স সবসময় হয়, এই জন্য আমরা ইজ নিয়েছি। এরপর রিসেন্টলি ইট ড্যাশ এ ট্র্যাডিশন টু অর্গানাইজ এ বার্থডে পার্টি। রিসেন্টলি একটা ট্র্যাডিশনে এটা কি হয়েছে, পরিণত হয়েছে। যে আমরা দেখি যে আগে তেমন বার্থডে পার্টি সেলিব্রেট করা হতো না, এখন কিন্তু মোটামুটি সবাই আমরা বার্থডে পার্টি সেলিব্রেট করতে চাই, তাহলে এটা একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে। দেখো ট্র্যাডিশনে পরিণত হয়েছে, হয়েছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাশাপাশি এখানে কিন্তু রিসেন্টলি আছে, আমরা জানি রিসেন্টলি থাকলে বেশিরভাগ সময় কি হয়, প্রেজেন্ট পারফেক্টের এক্সপ্রেশন ক্রিয়েট করে। তাহলে যেহেতু হয়েছে আমরা বিকাম নিতে পারি, যেহেতু পারফেক্ট টেন্স আমরা হচ্ছে ইট আছে, তাহলে হ্যাজ বিকাম, ইট হ্যাজ বিকাম আ ট্র্যাডিশন টু অর্গানাইজ এ বার্থডে পার্টি। যেহেতু ইট আছে তারপরে সিঙ্গুলার, আমরা এর জন্য হ্যাজ নিয়েছি। এরপর ফর অর্গানাইজিং সাচ এ পার্টি, এরকম একটা পার্টি অর্গানাইজ করার জন্য ওয়ান ড্যাশ টু স্পেন্ড বোথ টাইম অ্যান্ড মানি। টাইম অ্যান্ড মানি কী হয় বলতো, একজনের দরকার হয় এই ধরনের কী করার জন্য, ওকেশন অ্যারেঞ্জ করার জন্য। তাহলে দরকার হওয়া কি, এখানে কি আছে, নিড আছে, দরকার হয় প্রেজেন্ট টেন্স। ওয়ান হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার,
তাহলে অবশ্যই কি হবে, অ্যাজ বা ইয়েস হবে। ওয়ান নিডস টু স্পেন্ড both money and time. He or she starts dash preparation some days ago. সে কিছুদিন আগে থেকেই ওই ওকেশনের জন্য প্রিপারেশন কি করে বলো তো, নেওয়া শুরু করে। তাহলে স্টার্ট শুরু করা, তাহলে নেওয়া প্রিপারেশন নেওয়া কি হবে, এখানে কি আছে বলো তো, টেক আছে। এখন আমরা কি শুধু টেক লিখবো না, আমরা যদি একটু গ্রামাটিক্যাল বিষয়টা খেয়াল করি, যেমন স্টার্টস হচ্ছে ভার্ব ওয়ান, এটা একটা ফাইনিট ভার্ব। আমরা পড়েছিলাম যে একটা ক্লজের মধ্যে বা একটা অংশের মধ্যে একটাই ফাইনিট ভার্ব থাকতে পারবে। যখন একাধিক ফাইনিট ভার্ব থাকবে বা একাধিক ভার্ব যখন থাকবে, ওই ভার্বটাকে আমাদের কি করতে হবে, নন ফাইনিট করে দিতে হবে। তাহলে স্টার্টস আমরা নন ফাইনিট করলে কি হবে, টেকিং। taking preparation some days ago. A birthday cake dash earlier. ওই বার্থডে পার্টিতে কি করা হয়, একটা বার্থডে কেক সবসময় কি করা হয়, কিছুদিন আগেই অর্ডার করা হয়, এরকম না? তাহলে অর্ডার এখানে আছে। এখন আমি এটাকে অর্ডার লিখবো, উইল অর্ডার লিখবো নাকি অর্ডারটেড লিখবো? এটা মিনিং হচ্ছে অর্ডার করা হয়, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আমি যদি বলি অর্ডার করেছিল, সেটা পাস্ট, করবে সেটা ফিউচার, তার মানে করা হয়, নর্মালি করা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট। এবং বলো তো কে অর্ডার করে, আমরাই তো অর্ডার করি। তো সাবজেক্টে কিন্তু আমরা বা কোনো ব্যক্তি নেই যে অর্ডার করে, ভার্বের কাজটা যে করে সে কিন্তু নেই। আমরা পড়েছিলাম যখন ভার্বের কাজ যে করে সে যদি সাবজেক্টের জায়গায় না থাকে সেটা প্যাসিভ হয়, তাহলে এটা প্যাসিভের স্ট্রাকচার ফলো করবে, am is এর verb 3। তো a birthday cake is ordered earlier. Then he or she invites close friends, তার যে যত ক্লোজ ফ্রেন্ড আছে সবাইকে কি করে, ইনভাইট করে, অ্যান্ড রিলেটিভস। ইউজুয়ালি ফ্রেন্ডস, তার যে ফ্রেন্ডসরা আছে, ড্যাশ টু মিস সাচ এ পার্টি। বলো তো ফ্রেন্ডরা এই ধরনের ওকেশন কি করতে চায় না, বা মিস কি করতে চায় না, করতে চায় না। তাহলে কোনো কিছু করতে না চাওয়া কি হয়, এখানে ওয়ান্ট যেহেতু আছে, এমনকি আমি ওয়ান দিতে পারবো নাকি ডোন্ট ওয়ান্ট, চায় না, অবশ্যই ডোন্ট ওয়ান্ট। তাহলে ইউজুয়ালি ফ্রেন্ডস ডোন্ট want to miss such a party. On the appointed day, ওই দিনটাতে he or she puts on the best dress. সে তার যত একদম ভালো ড্রেসগুলো আছে এর মধ্যে সবচেয়ে ভালো যে ড্রেসটা আছে ওইটা পরে, puts on মানে হচ্ছে পরিধান করা, and eagerly waits for guests to, যে গেস্টের জন্য ওয়েট করে। গেস্টের কিসের জন্য ওয়েট করে বলো তো, তাদের মানে তারা কখন পৌঁছাবে সেটার জন্য তারা ওয়েট করে। তাহলে গেস্ট পৌঁছানো কি হবে, পৌঁছানো হচ্ছে অ্যারাইভ, টু অ্যারাইভ। যেহেতু টু আছে আমরা জানি টু এর পরে সচরাচর কি হয়, ভার্ব ওয়ান হয়, তাহলে টু অ্যারাইভ। দেন আফটার অ্যারাইভাল, ওই পৌঁছানোর পরে he or she cuts the cake, এরপর হচ্ছে কেক কাটা হয় বাই সিঙ্গিং হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বলার মাধ্যমে বা সবাই কি করে, মানে সিং করে বা গান গায় আর কি, এরকম যে হ্যাপি বার্থডে টু ইউ, এরকম। তো এটা বলার মাধ্যমে এভরিবডি ড্যাশ হিম হার। বলো তো এভরিবডি কি করে হ্যাপি বার্থডে বলার মাধ্যমে, উইশ করে। তাহলে এভরিবডি যেহেতু আছে এখানে, এভরিবডি আমরা পড়েছিলাম যে এভরিবডি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান। এগুলোর পরে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি হয়, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হয়। তাহলে এভরিবডি কি লিখবো, উইশ নাকি উইশেস, অবশ্যই উইশেস। হিম অর হার। The guests are highly dash with delicious food and snacks.
যারা গেস্ট আসে তারা অনেক ধরনের সুস্বাদু খাবার এবং স্ন্যাক্স দ্বারা বলতো কি হয়, তারা এটা কিন্তু এন্টারটেইন হয়। হ্যাঁ, তারা অনেক আনন্দ করে, অনেক খুশি হয় সেখানে এবং তারা এন্টারটেইন হয়। তাহলে তারা কি হয়, এন্টারটেইনড। যেমন আর আছে, যেমন এন্টারটেইন কে করে বলতো, অন্য কেউ করে, তারপর প্যাসিভ আছে। যেহেতু এখানে আর অ্যামিজার, তারপর ভার্ব হবে entertained। তারপর সামটাইমস দেয়ার ইজ মিউজিক, মাঝে মাঝে সেখানে গান করা হয়, গান বাজনা থাকে। টু ড্যাশ দ্য পার্টি মোর এনজয়েবল, ওই পার্টিটাকে এনজয়েবল বলো তো কি হবে, এনজয়েবল করতে। তাহলে কোনো কিছু করা হচ্ছে, কি আছে, মেক আছে। টু যেহেতু আছে, টু এর পরে ভার্ব হবে, টু মেক দ্য পার্টি মোর এনজয়েবল। ওকে, নেক্সট কি আছে আমাদের জন্য? আচ্ছা, আমরা যদি একটু ভোকেবুলারি দেখি এখানে, যে বিল্ড মানে কি, কোনো কিছু বিল্ড আপ করা, তৈরি করা। আইডল হচ্ছে এখানে কোনো কিছু সময় নষ্ট করা, অপচয় করা, এরকম। ফলো অনুসরণ করা কাউকে। ওয়ার্ক কাজ করা। বি মানে হচ্ছে অ্যামিজার ওয়াজার। রিমেম্বার হচ্ছে স্মরণ করা বা মনে রাখা, মনে করা। লগ মানে হচ্ছে যে পিছায় পড়া। রিচ পৌঁছানো কোথাও। লিড পরিচালনা করা। ডিপেন্ড মানে হচ্ছে নির্ভর করা। প্যাসেজে যেটা আছে, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ হয় প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি কান্ট্রি। ন্যাচারাল রিসোর্স মানে হচ্ছে প্রাকৃতিক সম্পদ। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, প্রসপারিটি মানে হচ্ছে ডেভেলপমেন্ট, উন্নতি। তাহলে বাংলাদেশের উন্নতি, দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, এই কান্ট্রির উন্নতি ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দিস রিসোর্সেস, এই ধরনের সম্পদের ইউটিলাইজেশন উপর কি করে বলতো, কি করে, অবশ্যই নির্ভর করে, দেশের উন্নতি নির্ভর করে। তাহলে নির্ভর করা কি হবে, ডিপেন্ড আছে। এখন আমাকে একটু বলো তো, যে এখানে আমরা ডিপেন্ড দিব নাকি ডিপেন্ডস দিব? দেখো এখানে সাবজেক্ট হচ্ছে প্রসপারিটি, কারণ আমরা জানি প্রিপোজিশনের পরেরটুকু কিন্তু সাবজেক্ট না, প্রিপোজিশনের আগেরটুকু হচ্ছে সাবজেক্ট। তাহলে দ্য প্রসপারিটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, একটা বিষয়কে বোঝাচ্ছে, উন্নতি, থার্ড পারসন সিঙ্গুলার। এই জন্য আমরা কি করব, ডিপেন্ডস দিব। Depends on proper utilization of these resources. We should not dash a lazy life. Lazy life হচ্ছে অলস জীবন। আমাদের কি করা উচিত না বলতো, একটা অলস জীবন লিড করা উচিত না, পরিচালনা করা উচিত না। তাহলে এখানে লিড আছে। এখন যেহেতু শুড আছে, শুড মানে হচ্ছে কি, এটা একটা মডেল ভার্ব, এবং কাদের লিড করা উচিত না, আমাদের। সো এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স, যেহেতু আমরা আছি এখানে, আমরা জানি যখন অ্যাক্টিভ সেন্টেন্স হয় মডেলের পরে ভার্ব ওয়ান হয়, তাহলে শুড নট লিড, শুড নট লিড এ লেজি লাইফ। উই অল শুড বিকাম ইন্ডাস্ট্রিয়াস, আমাদের সকলকে কি করা উচিত, ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী হওয়া উচিত। উই অল শুড ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, আমাদের পাশাপাশি কী করা উচিত, আমাদের কান্ট্রিকে কী করা উচিত, বিল্ড আপ করা উচিত, মানে এটাকে গঠন করা উচিত নতুন করে। সো গঠন করা কি আছে এখানে, বিল্ড। যেহেতু মডেল আছে এবং অ্যাক্টিভ সেন্টেন্স, তাহলে আমরা কি করব, বিল্ড নিব, ভার্ব ওয়ান নিব। উই অল শুড বিল্ড আপ আওয়ার কান্ট্রি ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু ড্যাশ হার। সো আমরা যদি বিল্ড আপ করতে চাই, আমাদের বলো তো কঠোর কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে বা কঠোরভাবে কাজ করে যেতে হবে। তাহলে কাজ করা এখানে কি আছে, ওয়ার্ক আছে। হ্যাভ টুর পরে সবসময় কি হয়, ভার্ব ওয়ান হয়, হ্যাভ টু ওয়ার্ক হার্ড।
নো নেশন ক্যান প্রসপার, কোনো কান্ট্রি কি করতে পারে না, প্রসপার মানে উন্নতি করতে পারে না উইদাউট ইন্ডাস্ট্রি, পরিশ্রম ছাড়া। ইট শুড বি ড্যাশ দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস মানে হচ্ছে পরিশ্রমী সফলতার চাবিকাঠি। এটা আমাদের কি করা উচিত বলতো, এটা আমাদের মনে রাখা উচিত। তাহলে মনে রাখা এখানে কি আছে, রিমেম্বার। এখন এখানে যেহেতু কি আছে, মডেল ভার্ব আছে, বলো তো মনে কে রাখবে, মনে তো আমরাই রাখবো তাই না, আমরা কিন্তু সাবজেক্টের জায়গায় নেই, তার মানে প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভে কি হয়, মডেল প্লাস বি প্লাস ভার্ব 3 হয়, তার মানে এটা কি হবে, রিমেম্বার্ড। It should be remembered that industry is the key to success. If we dash the days away, আমরা যদি দিনগুলো কি করি, অযথা সময় নষ্ট করি এরকম বোঝাচ্ছে। তাহলে ড্যাশ অ্যাওয়ে মানে হচ্ছে আইডল অ্যাওয়ে মানে হচ্ছে কোনো সময় কালক্ষেপণ করা বা নষ্ট করা এরকম। তাহলে আমরা যদি সময় নষ্ট করি, যদি করি তাহলে এটা কি হয়, প্রেজেন্ট টেন্স। যদি এরকম হয় করেছিলাম সেটা হয়তো পাস্ট, অথবা করব এটা হচ্ছে ফিউচার। সো এটা বোঝাচ্ছে এরকম যে আমরা যদি সময় নষ্ট করি, প্রেজেন্ট ডিফিনিট টেন্স। তাহলে ইফ উই কি হবে, আইডল, আইডল দ্য ডেজ অ্যাওয়ে। আইডল অ্যাওয়ে মানে হচ্ছে কোনো সময় নষ্ট করা। তাহলে কি হবে, উই ড্যাশ বিহাইন্ড, আমরা বলতো আমরা পিছিয়ে যাব, আমরা পিছিয়ে পড়বো। বিহাইন্ড হচ্ছে পিছনে, আর পিছিয়ে পড়া এটা কি হবে বলতো, ল্যাগ বিহাইন্ড। আমরা তাহলে কি করব, পিছিয়ে পড়ব। যেহেতু পিছিয়ে পড়বো মানে ফিউচার টেন্স বলছে পড়বো, তাহলে কি হবে, উই উইল ল্যাগ বিহাইন্ড। এরপর দ্য নেশন, ওই নেশনটি দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস, ওই নেশনটি যেটা হয় কি ইন্ডাস্ট্রিয়াস। তাহলে যেটা হয় ইন্ডাস্ট্রিয়াস, তাহলে হয় হচ্ছে কি হবে বলতো, এখানে বি ভার্ব আছে, আমরা ইজ নিতে পারি, দ্যাট ইজ ইন্ডাস্ট্রিয়াস। যেই জাতিটা হয় ইন্ডাস্ট্রিয়াস ওইটা কি করে, ড্যাশ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নতি, পিনাকল হচ্ছে সর্বোচ্চ চূড়া। বলতো যে কান্ট্রি হচ্ছে খুব বেশি ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী, সে কী করতে পারে, সে পৌঁছাতে পারে। এখন যেহেতু পারা অর্থ আসে, সে পৌঁছাতে পারে, পারা অর্থ হচ্ছে ক্যান, তাহলে আমরা নিতে পারি ক্যান। আর পৌঁছানো, পৌঁছানো ইংলিশ কি আছে এখানে, রিচ আছে, ক্যান রিচ, ক্যান রিচ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট। সো উই শুড ড্যাশ দেম। সো আমাদের তাদের কি করা উচিত বলতো, তারা যেহেতু উন্নতি করতে পারে, সো আমাদের তাদের কি করা উচিত, ফলো করা উচিত, অনুসরণ করা উচিত। এখানে কি আছে, এই যে ফলো আছে। যেহেতু আচ্ছা কাদের ফলো করা উচিত, কারা ফলো করবে, আমরাই তো করবো, তার মানে অ্যাক্টিভ আছে। মডেলের পরে যখন অ্যাক্টিভ থাকে তখন আমরা কি করি, ভার্ব ওয়ান নিই, সো ফলোই নিব এখানে, উই শুড ফলো দেম। নেক্সট কি আছে আমাদের জন্য, আচ্ছা এখানে যে ভোকেবগুলো আছে একটু দেখে নিই। মেক হচ্ছে কোনো কিছু তৈরি করা, কিল হচ্ছে হত্যা করা, থ্রো মানে হচ্ছে নিক্ষেপ করা, কোনো কিছু ফেলা, সি দেখা, অ্যানচিউর হচ্ছে কোনো কিছু নিশ্চিত করা, অরিজিনেট, অরিজিনেট মানে হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু উৎপত্তি লাভ করা, সৃষ্টি হওয়া বা উৎপত্তি লাভ করা, ওয়ার্ক কাজ করা, লিভ হচ্ছে বেঁচে থাকা, বি মানে হচ্ছে বি ভার্ব যেগুলো আছে অ্যামিজার ওয়াজার, হ্যাভ মানে হচ্ছে হ্যাভ ভার্ব যেগুলো আছে হ্যাভ হ্যাজ হ্যাড। সো আমরা যদি একটু পড়ে দেখি কি আছে, রিভার্স জেনারেলি ড্যাশ ফ্রম এ মাউন্টেন অর লেক। আচ্ছা বলো তো, নদী সাধারণত মাউন্টেন মানে হচ্ছে পাহাড় পর্বত, আর লেক থেকে কি হয়, নদী কিন্তু ওই মাউন্টেন অথবা লেক থেকে উৎপত্তি লাভ করে, সৃষ্টি হয়, শুরু হয়। তাহলে কি হয়, সৃষ্টি হয় বা
ওইটা থেকে কি হয়, উৎস চলে আসে। সো অরিজিনেট মানে কি করা, উৎপত্তি লাভ করা। তাহলে কি হবে, রিভার্স অরিজিনেট হবে নাকি অরিজিনেটস হবে? যাতে রিভার্স প্লুরাল, আমরা কি করব, অরিজিনেট নিব। Originate from a mountain or lake. They dash very important for our existence. তারা আমাদের এক্সিস্টেন্স এবং ইকোনমির জন্য কি বলতো অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা দে আর নিতে পারি, যেহেতু এখানে বি ভার্বগুলো আছে। দে আর very important for our existence and economy. But unfortunately, we are dash our rivers, choking them with toxic wastes from factories. কিন্তু দুঃখজনকভাবে আমরা বলতো আমাদের নদীগুলোকে কি করছি, মেরে ফেলছি। অনেক নদী আছে এখন, আগে যেটা খুব ভালো অবস্থায় ছিল, ময়লা আবর্জনা ফেলার পরে ইন্ডাস্ট্রিয়াস যে ওয়েস্ট আছে ওইগুলো ফেলার পরে সেই নদীগুলো প্রায় এখন মৃত অবস্থায়। সো আমরা ক্রমাগত কি করছি, নদীগুলোকে মেরে ফেলছি। তাহলে দেখো, আমরা নদীগুলোকে মেরে ফেলছি এই ধরনের এক্সপ্রেশনে কিন্তু আসে, তার মেরে ফেলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু আসে। তাহলে মেরে ফেলা হচ্ছে কিল। তাহলে কন্টিনিউয়াস যেহেতু আর আছে এখানে, আর কিলিং। এরপরে যেটা আছে, মোস্ট ইন্ডাস্ট্রিজ, অধিকাংশ শিল্প কারখানা, ইন্ডাস্ট্রিজ ড্যাশ ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। দেখো, ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস হচ্ছে এমন একটা পদ্ধতি যেটার মাধ্যমে কি করা হয়, ইন্ডাস্ট্রির যেই ময়লা আবর্জনা থাকে এগুলোকে পরিশোধন করা হয়। তুমি যদি এটার মাধ্যমে পরিশোধন করে নদীতে ময়লা ফেলো তাহলে নদীর পানি তেমন দূষণ হবে না। সো বেশিরভাগ ইন্ডাস্ট্রিজগুলোর কি নেই, এই ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট কিন্তু থাকে না। তাহলে কোনো কিছু থাকে না, হ্যাভ মানে হচ্ছে থাকা। এখন যেহেতু থাকে না তাহলে আমরা কি লিখতে পারি, ডোন্ট হ্যাভ। এখানে যদি হ্যাভ আছে, ডোন্ট হ্যাভ, থাকে না। দিস টাইপস অফ ইন্ডাস্ট্রিজ, এই ধরনের ইন্ডাস্ট্রিজগুলো আর ড্যাশ রিলিজিং আনট্রিটেড লিকুইড ওয়েস্ট ডিরেক্টলি। বলতো এই যে এই ধরনের ইন্ডাস্ট্রিজগুলোকে লিকুইড যে ওয়েস্ট আছে এগুলো ডিরেক্টলি নদীতে ফেলতে কি করা হয় আমরা দেখি প্রায় হয়তো। তাহলে আমরা দেখি, দেখার এখানে কি আছে বলতো, সি আছে। এখন বিষয়টা হচ্ছে কারা দেখে, আমরা দেখি। এখন সাবজেক্ট হিসেবে কি আমরা আছি না, ইন্ডাস্ট্রিজগুলো আছে। কিন্তু এই যে ভার্বের কাজ যে করে, সি দেখার কাজ কে করে, আমরা করি। আমরা কিন্তু সাবজেক্টের জায়গায় নেই, তার মানে প্যাসিভ সেন্টেন্স। তো প্যাসিভ যেহেতু আর আছে, অ্যামিজার ভার্ব 3 হবে। তাহলে আমরা কি নিতে পারি, সিন নিতে পারি। আর সিন রিলিজিং আনট্রিটেড লিকুইড ওয়েস্ট ডিরেক্টলি অ্যান্ড ড্যাশ দ্য ওয়াটার পলিউটিং। তাহলে দে আর সিন রিলিজিং ওয়েস্ট অ্যান্ড দে আর সিন কি হবে বলতো, তারা ওয়াটার পলিউটেড করতে কি দেখা যায়, মেকিং ওয়াটারকে পলিউট করতে, পলিউটকে মানে দূষণ করতে দেখা যায় এরকম। তাহলে মেকিং দ্য ওয়াটার পলিউটেড, মেকিং দ্য ওয়াটার পলিউটেড। আওয়ার আনকনসিয়াস পিপল, আমাদের যারা আনকনসিয়াস পিপল আছে, অসচেতন যারা, also dash different kinds of waste into the rivers directly. আমরা যারা অসচেতন আছি তারা কি করে, তাদেরকেও দেখা যায় তারা প্রায় সময় কি করে, ডিফারেন্ট টাইপস অফ ওয়েস্ট ফেলে নদীতে বা থ্রো করে, এরকম না? তাহলে এখানে কিন্তু থ্রো আছে, ফেলতে দেখা যায়, তাহলে থ্রো করে তারা। যেহেতু থ্রো করে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমরা কি লিখবো, অলসো থ্রো লিখবো। যেহেতু পিপল আছে, পিপল হচ্ছে কি পিপল প্লুরাল, এই জন্য আমরা এস বাই এস নিব না। থ্রো।
এরপর সো টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস অ্যান্ড আদার স্পেসিস, যে ওই নদীতে যে মাছ আছে এবং বিভিন্ন প্রজাতি থাকে, এগুলোকে কি করতে, সেভ করতে, টু কিপ দ্য এক্সিস্টেন্স, তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য। ড্যাশ ইন দ্য ওয়াটার, ওই ধরনের ফিশ এবং স্পেশাস যেগুলো নদীতে কি করে বা পানিতে কি করে বলো তো, বেঁচে থাকে। ওই পানিতে বেঁচে থাকা যেই ফিশেস অ্যান্ড স্পেশাসগুলো আছে। এখন যেহেতু এই অংশে কি আছে বলো তো, একটা ফাইনিট ভার্ব আছে, কি, ইজ ইম্পসিবল। ইজ হচ্ছে এখানে যেহেতু ফাইনিট ভার্ব, আমরা এখানে একটা নন ফাইনিট ভার্ব লিখব। যেহেতু বেঁচে থাকা বোঝাচ্ছে, লিভ থেকে আমরা কি লিখব, লিভিং লিখব। এখানে যেহেতু লিভ আছে, লিভিং ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল, গভর্নমেন্ট এবং পিপল মানুষদের কি করতে হবে, টুগেদার টু সেভ দ্য রিভার্স, রিভার্সকে সেভ করার জন্য একত্রে কি করা উচিত বলো তো, কাজ করা উচিত। তাহলে এখানে কাজ করা আছে, ওয়ার্ক। এখন যেহেতু ইট ইজ হাই টাইম আছে, আমরা জানি ইট ইজ হাই টাইমের পরে যে ভার্ব আছে এটা কি হয়, ভার্ব টু হয় সবসময়। তাহলে কি বলো তো কি হবে, মেক হবে নাকি মেড হবে, অবশ্যই মেড হবে, ভার্ব টু। আচ্ছা মেড না, সরি, এখানে হচ্ছে কি হবে বলতো, ওয়ার্ক হবে, ওয়ার্ক, ওয়ার্ক, ওয়ার্কড, যেহেতু ফার্স্ট হবে। Worked together to save the rivers. Otherwise, a happy, prosperous, and pollution-free environment cannot be dash for the next generation. আমরা যদি এখনই প্রপার স্টেপস না নিই, নেক্সট জেনারেশনের জন্য আমরা একটা পলিউশন ফ্রি, হ্যাপি অ্যান্ড প্রসপারাস এনভায়রনমেন্ট কি করতে পারবো না বলো তো, নিশ্চিত করতে পারবো না। তাহলে নিশ্চিত করা হচ্ছে এনশিওর। এখন যেহেতু ক্যান নট, তারপর হচ্ছে বি আছে, আমরা জানি কারা নিশ্চিত করতে পারবে না, আমরা নিশ্চিত করতে পারবো না, আমরা কিন্তু সাবজেক্টের জায়গায় নেই, তার মানে একটা প্যাসিভ সেন্টেন্স আছে। তো প্যাসিভে কি হয়, মডেল প্লাস বি প্লাস ভার্ব 3 হয়। সো আমরা কি লিখবো, এনশিওরড। সো এই ছিল তোমাদের রাইট ফর্ম ভার্ব। দেখো এইটা কিন্তু আসলে খুব বেশি রুলস মুখস্থ করতে হবে বিষয়টা এরকম না। তুমি খুব সহজে সিম্পলি টেন্সের বিষয়টা একটু মাথায় রাখো, খুঁটিনাটি যেই কয়টা রুলস আছে 10টা 12টা, এই বিষয়গুলো একটু দেখো, কারণ এই বিষয়গুলো তুমি অলরেডি পড়েইছো, আগেও জানো তুমি। এই বিষয়গুলো দেখে তুমি রাইট ফর্ম ভার্ব অ্যান্সার করার ক্ষেত্রে তুমি জাস্ট যে বিষয়টা মাথায় রাখবা, এটা বাংলা করে এটা কোন টেন্সে আছে, ওই টেন্সের এটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ আছে, যদি অ্যাক্টিভ হয় অ্যাক্টিভে লিখবা, আর প্যাসিভ হলে প্যাসিভে লিখবা। সো আশা করি তোমরা এটাকে একটু ভালো করে বুঝে শুনে করলে এখানে আর কোনো প্রবলেম থাকবে না। সো আজকে এই ছিল তোমাদের রাইট ফর্ম ভার্বের ক্লাস। আরও একটি ওয়ান শট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। কোনটা টিপ দেবেন, ক্যামেরাটা একটু দেখেন, হ্যাঁ ওই যে লাল বাটন আছে দেখেন এটা দিয়ে দিই।